দ্য ডার্ক রুমে অম্বুবাচী স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি অর্ণিক। জানেন তো, একটা সময় ছিল যখন ছোটবেলায় স্কুলের কোনো স্যার হাতে গোল্ডেন বা সিলভার ডায়ালে সুন্দর ঘড়ি পরে আসলে তা দেখা মাত্রই নিজের হাতে ওরকমই কিছু একটা ঘড়ি এঁকে ফেলার চেষ্টা করতাম পেন দিয়ে। হ্যাঁ, তাতে ঘন্টা মিনিট সেকেন্ডের কাঁটাগুলো একই জায়গায় সবসময় থেমে থাকলেও জীবনের সময়ের কাঁটাটা নিয়ম মাফিকই ঘুরতে থাকলো বটে। স্কুলে একবার অ্যানুয়াল এক্সাম চলাকালীন অঙ্ক পরীক্ষার দিন বাবা তার নিজের হাতের রিস্ট ওয়াচটা আমাকে পড়ার জন্য দিয়েছিলেন। অঙ্কে বরাবরই ভীষণ ভীতি ছিল আমার। সেই সুবাদেই প্রথম আসল ঘড়ি পড়ার সুযোগ এসেছিল। মনে হলো সময়ের সাথেই যেন লড়াইটা আমার। সময়কে ছাপিয়ে জয়ী হতেই হবে। আদতেও কি সময়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জয়ী হওয়া যায়? চাইলেও সময়ের সাথে বন্ধুত্ব করে উঠতে পারলাম না কখনো আর। বাবার ঘড়িটার সাথে সাথে সেই দিন সেই সময়টাও হারিয়ে ফেলে এসেছিলাম সেইখানেই। সময় সব কিছুই কেড়ে নেয়, আর সত্যি বলতে আমরা কিছুই পাই না, আবার কিছু হারাইও না। শুধু থাকে কিছু সাময়িক স্মৃতি মাত্র। 21 শতকের এই চূড়ান্ত গতিশীল জীবনে সময়ের আয়ুরেখাটাও কেমন যেন ছোট হয়ে আসছে। আমাদের রুক্ষ শুষ্ক কর্মময় জীবনে রসদের বড়ই অভাব। তারানাথের মতো চরিত্ররা আগে সময়ের ভারেই অভিজ্ঞ হতো, তবে 21 শতকে দাঁড়িয়ে 21 বছর বয়সী সুবলরা ঘটনার ভারেই সময়ের আগেই বেশ যেন অভিজ্ঞ হয়ে ওঠে। সুবল দাসের এমনই এক ঘটনা আজকে আমাদের স্পেশাল এপিসোডে থাকছে। ঘটনাটা শুনে নেওয়ার আগে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ রয়েছে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরিবারের একজন অখণ্ড সদস্য হয়ে উঠবেন। আর আমাদের পরিবারকে আরও বড় হয়ে উঠতে অবশ্যই সাহায্য করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ঘটনাকে আপনারা যথাসম্ভব শেয়ার করবেন পারলে। আর আজকের এই ঘটনাটি কোনো সন্তান সম্ভবা নারী, কোনো দুর্বল চিত্তের মানুষ এবং ছোটরা অতি অবশ্যই এড়িয়ে যাবেন। আর যারা ঘটনাটা শুনবেন তারা অতি অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শুনবেন ঘটনাটা। সুবলের জীবনে ঘটে যাওয়া এই মারাত্মক ঘটনাটা তাহলে সরাসরি সুবলের জবানিতেই শুনে নেওয়া যাক। একদমই মিস করা চলবে না, কারণটা আপনারা শেষেই বুঝতে পারবেন। আজকে আবারও সুবল দাসকে পেয়ে গেছি আমাদের সাথে। সুবল, কেমন আছো তুমি? হ্যাঁ দাদা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই চলে যাচ্ছে। তোমার আগের দিনের ঘটনাটা অনেকেই শুনেছেন, অনেকেই ভালোবেসেছেন ঘটনাটা। অনেক কিছু ইনফরমেশন আমরা নতুন নতুন পেয়েছি, যেগুলো আমরা হয়তো সাধারণ মানুষের পক্ষে অন্তত জানা সম্ভব নয়। তো আজকে তোমার যেই ঘটনাটা শোনা বাকি ছিল, আরেকটা ঘটনার তো ঘনঘটা প্রচুর রয়েছে তোমার লাইফে, এবং পরবর্তীতে তোমাকে সম্মুখীন হতে হবে তুমি যে মার্গে রয়েছো আর কি। তো ওই ঘটনাটা শুনতে চাইছি পার্টিকুলারলি, যেটা তোমার ওই হাতের একটা ক্ষতস্থান সৃষ্টি হয়েছিল। তো এই ঘটনাটা যদি একটু শেয়ার করো আজকে। আচ্ছা, ওটা হ্যাঁ বলছি। হ্যাঁ। এই ঘটনাটা ঘটেছিল ওরকম প্রায় 7-8 দিন হবে হয়তো, আমার অতটা মনে নেই। 7-8 দিন আগে? হ্যাঁ, 7-8 দিন আচ্ছা আগে। আচ্ছা। তা আমাকে এক মাতাজি, এক মা আমাকে কল করে, মানে কোনখান নাম্বার পেয়েছে, কোনখান থেকে কি হয়েছে বলতে পারছি না। হুম হুম। আমাকে ফোন করে, তখন রাত কটা, তখন 2টো কি 3টে বাজে। আচ্ছা। এখন আমি আজীবন ওই ধরো ওই রাধাকুন্ড আসার পরে হুম। আমি ওই 4:30টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়, আচ্ছা। আমি উঠে যাই। তো এখন 3টের দিকে যখন 2-3 দিকে যখন কল করেছে, আমি প্রথমে কল তুলিনি। 2-3 বার কল করার পরে যখন দেখলাম হ্যাঁ এমার্জেন্সি আছে, তখন আমি কল তুলেছি। হুম। কেন কি আমার বন্ধু বান্ধবরা মাঝে মাঝে শয়তানি করে আমাকে নিয়ে। আচ্ছা। তো যাই হোক, এখন কল তুললে জয় রাধে, নমস্কার, কেমন আছেন, যেগুলো আমরা বলে থাকি সেগুলো বলেছি। হুম হুম। এখন খুব করুণ সুরে একটাই কথা বললো, বাবা আমি খুব বিপদে আছি। আচ্ছা, উনি বাঙালি মাতাজি যিনি? হ্যাঁ, উনি বাঙালি। কল করছেন কোথা থেকে, মানে কোন জায়গা থেকে? ওগুলো কিচ্ছু বলেনি সেদিনকে, আচ্ছা। খালি বলছে বাবা আমি খুব বিপদে আছি, হুম হুম। আমাকে তুমি বাঁচাও। তাহলে আপনি কে, নাম বলুন।
তো বলছে সব পরে হবে ক্ষণে, হুম। কিন্তু তুমি আমাকে বাঁচা রক্ষা করো। মানে উনি কোনোভাবে তোমার নাম্বারটা মানে পেয়েছেন আর কি? এখন এরই মধ্যে মনে হচ্ছে ওই ধরো ওই বাচ্চারা এই যে চকলেট বোম যে ফুটায়, হুম 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 ওর যেমন একটা জ্যাম করে একটা আওয়াজ হয় না, হুম হুম হুম। তেমন একটা আওয়াজ হয়েছে। তা আওয়াজ হলে ওনার ফোনটা কেটে যায়। আচ্ছা। কেটে গেলে আমি আর রিটার্ন কোনো কল করিনি। হুম হুম ঠিক সকাল 8টা কি 9টার দিকে আমার আবার মনে পড়েছে যে আমাকে রাতে তো 2টোর দিকে এক মা কল করেছিল, সেরকম রকম বলেছে। হুম হুম। কল কেটে গেল, সে তো আর কল করলো না। তাই আমি ভেবেছি যে হয়তো কেউ মজাক করেছিল আমাকে নিয়ে, তাই আর কেউ কল করলো না, তো আমি আর কল করিনি। তো আমি মধ্যাহ্ন প্রসাদ পেয়ে 2টো কি 2:30টার দিকে আমি একটু শুয়েছি। আর ফোনে একটা নাম কীর্তন লাগিয়ে কানের কাছে মৃদু মৃদু আওয়াজে, মৃদু মৃদু সাউন্ডে নাম কীর্তনটা চলছে, আর আমি প্রায় ঘুম ঘুম লেগে গিয়েছে। এমন টাইমে ওই মাতাদির দেখি আবার ফোন। তা আমি একটু বিরক্ত হয়ে বললাম, আচ্ছা মশাই আপনি কে বলুন তো, বারবার করে কল করছেন, আপনার বলে ইমার্জেন্সি। আপনি কালকে এমন সেমন কান্না করুন সুরে আমাকে বলেছেন আপনার ইমার্জেন্সি, এতক্ষণ হয়ে গেল আপনি তো কোনো কল করলেন না, আপনি মজাক করছেন। তো বললে পরে উনি হট করে কেঁদে দিয়ে বলছে, বাবা আমি আমি রাজস্থান থেকে বলছি। আচ্ছা। তো ওরা রাজস্থান কোথা থেকে? তো বলছে আমি হলো মেজ গড়িয়া বললো না বেল গড়িয়া বললো, অতটা আমার মনে নেই। মানে ওই টাইপের কিছু একটা নাম। হ্যাঁ এমন কিছু একটা হবে। তো আমি, অথচ আমি এখানে 2-3 বছর এসেছি ঠিক, কিন্তু আমি অত জায়গা চিনি না। হুম হুম তো আমার এক গুরু ভাই ছিল পাশে, ওনাকে বললাম যে গৌরদা, ওনার নাম গৌর, হুম ওনার সম্পূর্ণ নাম শ্রী শ্রী গৌরচরণ দাস বাবাজি মহারাজ। ওনাকে বললাম যে গৌরদা এরকম কোনো একটা নামের জায়গা বলছেন আমি বুঝতে পারছি না, আপনি একটু ফোনটা নেন। তো ওনাকে পর জায়গার নাম টাম ঠিকানা সব দিয়েছে। দিয়ে এখন আমার ওই গৌরদা আমাকে বলছে হ্যাঁ এখান থেকে 3-4 ঘন্টা লাগে, গাড়ি রিজার্ভ করে যেতে হয়। যাই হোক, মানে তোমাদের ইউপি থেকে ওখানে যেতে 3-4 ঘন্টা লাগে? রাধাকুণ্ড থেকে তিন দাদা। চার ঘন্টা সময় লাগে। আচ্ছা ওটা কি ওই গ্রাম অঞ্চল। আচ্ছা। যাই হোক, এখন বলেছি আপনার প্রবলেমটা কি বলুন, আপনি তো আগেই সব ঠিকানা দিয়ে দিচ্ছেন, প্রবলেম না বললে কি করে যাব। হুম হুম এখন আমাকে বলছে বাবা আমাদের বাড়িতে আমরা 3 জন থাকি, আর 3 জনের মধ্যে সবচেয়ে বয়স্ক আমি। তো আচ্ছা। বললাম আপনার কোনো স্বামী নেই? তো বলছে আমার স্বামী স্ট্রোক করে মারা গিয়েছে, 2 মাস হয়েছে। তো শুনে একটু খারাপ লাগলো। হুম তখন বলছি তাহলে আপনার বয়সটা কত জানতে পারি? তো উনি বললো আমার বয়স 30। তো বললাম আপনার বয়স 30, আপনি যে বয়স্ক বলছেন। তো হুম বলছে হ্যাঁ আমাদের বাড়িতে আমি সবচেয়ে বয়স্ক, আমার 2 ছেলে, একজনের বয়স 15 কি 16 হবে হয়তো, একজন তার থেকেও ছোট। আমি বললাম তো সমস্যাটা কি বলুন? তো বলছে সমস্যা, আমার স্বামী যেদিন মারা যায় তার 3 দিন পর থেকে শুরু হয়। এখন বলতে বলতে উনি সম্পূর্ণ ঘটনাই বললো। হুম এখন বললে আমরা কি করলাম, আমি, আমার সাথে যে থাকে যে যে ছেলেটা, হুম ও, সে আর আমার ড্রাইভার, আমরা 3 জন বেরিয়ে পড়ি। ওখানে বেরিয়ে পড়লে আমরা কিন্তু কোনো রেট ফিক্স করে যাইনি যে আমাদের এত টাকা দিতে হবে, হুম মানে এমন কোনো রেট ফিক্স করে যাইনি। কারণ কি আমরা মানে এমনও মাঝে মাঝে কাজ করেছি, দেখা যাচ্ছে ওখানে আমাদের 10,000 টাকা খরচা হয়েছে, হুম। কিন্তু তারা গরিব, তো আমরা টাকা নেইনি, বলতে পারে আমরা কিছু টাকা দিয়ে এসেছি। আচ্ছা। এটা আমাদের পেশা না, আমরা কি একটু হেল্প করতে চাই মানুষের, সে যেমন করেই হোক। হুম হুম যাই হোক, তো এখন গিয়েছি, গিয়ে তো ওনাকে কোনো বাড়ি চিনি না। হুম ওনাকে 4-5 বার কল করার পরে উনি কলটা তুলে একটু নম্র হয়ে বলেছে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি কলটা তুলতে পারিনি, আমি একটু বাথরুমে ছিলাম। হুম। তো তুমি আছো কোথায়? তো বলে আমি এখন মেন রোডে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে। তো উনি বলছে তুমি এখন 10 মিনিট অপেক্ষা করো আমি আসছি। উনি তখন, ওনাকে চিনতাম না, দেখি পাক্কা পাক্কি 10
15 বা 20 মিনিট পরে একটা মহিলা মাথায় ঘোমটা দিয়ে, আর মহিলাটা পরেছিলেন ওই ঘাগরা না কি বলে না মেয়েরা পরে। রাজস্থানি স্টাইলে যেমন ঘাগরা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেমন একটা কাপড় পরেছিলেন। তো উনি এসে নমস্কার যখন বলে তখন বুঝতে পেরেছি যে ইনি। আচ্ছা, মুখটা ঢাকা। হ্যাঁ, এখানকার রাজস্থানে বাঙালি খুব কম। হুম। তারপরে এসেই বলছে, দাদা নমস্কার, কেমন আছেন? আর পিওর বাংলা বলছে। হুম। হুম। তো এখন উনি বলছে, এত বড় গাড়ি নিয়ে এসেছেন, যে রাস্তা দিয়ে এসেছি ওখানে তো সাইকেল ঢোকে না, তত বড় গাড়ি কি করে ঢুকবে? হুম। তো গাড়ি সেই পাশেই একটা স্থানে ওখানে গাড়ি ঢেকে আমরা বাড়ি চলে গেলাম। এখন আমরা যখন ওনার বাড়ি পরে পৌঁছিনি, মানে পৌঁছাবো ভাব, হুম। হুম। এমন টাইমে পিছন থেকে আমাকে 2-3 জন ধরে বলে কি, বাবা ওখানে যেও না, ওখানে যেও না। ওই মহিলা নিজের বরকে মেরে ফেলেছে। আবার বাড়িটা আচ্ছা, খারাপ। যারা বলছেন এটা যে ওখানে যেও না, তারা কি বাংলাতেই বলছেন, মানে না বাঙালি? না, তারা হিন্দিতেই বলছে। আচ্ছা আচ্ছা, হিন্দি। তখন আমি আবার উল্টে রিপ্লাই দিচ্ছি, কেন কি হয়েছে? এরই মধ্যে যে বউটা, উনি আবার লক্ষ্য করে, হুম। হুম। যে উনি মাথা ধরে লক্ষ্য করে যে আমি কার সাথে কথা বলছি। উনি আবার একটু আর কি ক্ষিপ্ত হয়ে আমাকে বলে যে, আপনাকে আমি এই জন্য ডেকেছি, বলুন। আমি আর কোনো কথা না বাড়িয়ে আমার হাত ওখান থেকে ছাড়িয়ে ওনাকে আমি একটু ক্ষমা চেয়ে, ওনার কাছে ক্ষমা চেয়ে হুম। ওখান থেকে চলে গেলাম অন্য মহিলার সাথে। হুম। এখন গিয়ে দেখলাম বেশ ভালোই পরিস্থিতি, বিশাল 2 তলা বাড়ি, ভালো বড় কালী মন্দির আছে। কালী মন্দিরে দেখি 2-3 মায়ের বিগ্রহ, শ্মশান কালী রয়েছেন, ভদ্রকালী রয়েছেন, আবার আচ্ছা মা ত্রিপুরা সুন্দরীর ছোট্ট একটা বিগ্রহ রয়েছে। আচ্ছা, যেই ছবিটা তুমি পাঠিয়েছিলে আমাকে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। তো আমি দেখেই এখন আমি তখন মনে হয়েছিল ত্রিপুরা সুন্দরী রূপ তো এটা, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। তখন যাই হোক, তাই মানে ওকে বলেছি যে এগুলো এনাদের সেবা কে দেয়? হুম। বলছি আমিই দেই। বলছে না, আপনি এনাদেরকে পালেন? তো উনি বলছে হ্যাঁ। মানে আহ, অনেক নিয়ম রয়েছে সেগুলো তো, হ্যাঁ। হ্যাঁ, তাছাড়া নিয়ম থেকে যেটা বেশি দেখলাম, মায়ের ওখানে হুম। মানে জনেপিঠ বানানো আছে, তৈরি বাবা, করা। এখন গৃহের জনেপিঠ, মধ্যে? হ্যাঁ গৃহের মধ্যেই, মানে গৃহস্থের মধ্যেই? হ্যাঁ। আচ্ছা। এখন আমি চিন্তা করলাম যে আমি ওখানে, আমার এখন ভয় লাগছে আর কি। হুম। 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 ভয় কেন লাগছে, কেন কি, যে মহিলারা জনিপীঠ সিদ্ধ করা আছে বা যে মহিলারা জনিপীঠ সাধনা করেন, হুম। তাদের কাছে বড় বড় তান্ত্রিকও হার মানে। হুম। আর আমি তো কোন ছাড়, আমি তো মানে এখন ছোট। কারণ ওটা মাতৃশক্তির একদম আলটিমেট মানে সেটা আলটিমেট হ্যাঁ, শক্তি ওখান থেকে পাওয়া। তখন যাই হোক ওনাকে বললাম, এই জনিপীঠ কার হাতে তৈরি করা? হুম। তো বলছে আমার হাতে তৈরি করা। তো বললাম যে এটা তৈরি করতে গেলে তো আবার যে তৈরি করে হুম। তার যোনির রক্ত লাগে। হুম। তো উনি বলেছে, হ্যাঁ আমি এই জন্য রক্ত দিয়েছি। বাহ! তখন আমি আর কোনো কথা এক্সট্রা কিছু বলার সাহস পেলাম না ওনাকে। হুম। এখন ওনাকে বললাম, আপনি তো অনেক কিছু জানেন, তা আপনি আমাকে ডেকেছেন কেন? তো আমাকে বলছে, বাবা দেখো, বাপেরও তো বাপ থাকে। বললাম সে অবশ্য থাকে। এখন যাই হোক, সব কথা এড়িয়ে হুম। বললাম, তাহলে আমার তো একটু কষ্ট হয়ে গেছে, আমাকে একটু বসার কোনো জায়গা দেন। হুম। ওনার স্বামীর যে রুম, হুম। সে রুমটায় গিয়ে আমাদের বসতে দিয়েছে। এখন ওখানে মানে যে কোনো মানুষ, নর্মাল মানুষও বুঝতে পারবে যে সেই রুমের মধ্যে কোনো অশারীরিক বা অশরীরিক কিছু একটা আছে। আচ্ছা। কেন আমি বলে দিচ্ছি, বা যারা এই স্টোরি শুনবে হুম। তারাও তাহলে কিছু ধারণা করতে পারবে, যেইখানে জিন, ভূত, প্রেত হুম। বা অতৃপ্ত আত্মা হোক, সে বাচ্চাদের হোক বা ব্রহ্মদৈত্য হোক বা যে কোনো জিনিসই হোক, যেখানে আসা যাওয়া করে বা করে থাকে বা যেখানে ওরা থাকে, সেইখানে মরা মানুষকে দাহ করলে যে একটা দুর্গন্ধ হয়, হুম। তেমন একটা দুর্গন্ধ সেখানে থাকে।
এখন অনেকে বলবে যে উনি নাকি ওখানে স্টক করেছিলেন। হ্যাঁ, তারপরে বাড়িতে ওই সে মহিলা একা থাকে, হুম, হয়তো রুম পরিষ্কার করেনি। হ্যাঁ, হুম, অত অনেকেই বলতে পারবে, কিন্তু এমন কোনো ব্যাপার না যে সত্যি ওখানে মরা মানুষের গন্ধের যে একটা ঘ্রাণ, বা পোড়ার যে একটা ঘ্রাণ, সেটা ওখানে আসছিল। হুম, তো এরই মধ্যে আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, যে আমার সাথে সবসময় থাকে, হুম, তার আবার লঘু সংজ্ঞা পেয়েছে, মানে অর্থাৎ মানে বাথরুম পেয়েছে। হুম। তখন সে বাথরুমে গিয়েছে, এখন তার শরীর কিন্তু বন্ধ করাও নেই, বা সে কোনো তাবিজ কবজ মাদুলি কিছু ব্যবহার করে না। আচ্ছা। তখন যাই হোক, বাথরুমে গেছে ভালো, বাবু মশাই আধা ঘন্টা হয়ে যায় আসছে না। এখন আমি মাঝে মাঝে এবার মানে ওর হয় কি, মানে ওর আবার গার্লফ্রেন্ড যদি ফোন করে, আচ্ছা। তাহলে কোনো কাজ আছে বা আমার কোনো কাস্টমার মরে যাচ্ছে ও দেখে না। আচ্ছা। গার্লফ্রেন্ড ওর মা বাবা ভগবান। হ্যাঁ, আর অনেকক্ষণ ও কথা বলে। হুম, আমি ওই ভেবেছি যে ঠিক তাহলে তো কথা বলছে, এখন গিয়ে ওকে আমি ওই মজাকে মজা কি ডাকি পটল বলে। আচ্ছা। পটল বলতে কেন, ওর মাথাটাও চেকন, দুই পাও চেকন, কিন্তু পেটটা মোটা। আচ্ছা। অনেকক্ষণ ডাকছি, খালি উ উ করে শব্দ আসছে। এখন মানে ভাবছি কি খানিকটা হলো। গোঙানির মতো আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এখন দেখি দরজাও আটকায়নি, কেন কি আমার আর ওর বন্ধুত্বটা তো এইরকম, মানে তো অনেকে শুনবে, একটু লজ্জার বিষয়। মানে এরকমও হয়, ধরেন কি ধরেন ওই আগের করে বলেছি না, হুম, 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 যে হুম, একটা গামছা পরে এসেছি, আমি গামছা টানতে খুলে দিয়েছি। হুম, হুম, হুম। তো এরকম যাই হোক, তো বাথরুম তো দরজা বন্ধ করা নেই, আর দরজা কোনো ছিটকানিও নেই। তা আমি ধাক্কা দিয়ে দেখি ও নিচে শুয়ে, মানে ওর শরীরটা আর কি ভাইব্রেট হচ্ছে। কাঁপছে। হ্যাঁ, আর চোখগুলো বড় বড়, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই কিছু একটা দেখে ভয় পেয়েছে। হুম, তখন আমি কোনো এক্সট্রা কোনো কথা বললাম না, কিছু করলাম, কাউকে একটু জানাইও নি। আমি ওই বাথরুম থেকে, বাথরুমে যে নলে জল ছিল, হুম। সামান্য জল আমার হাতে করে নিয়ে জলটা একটু মন্ত্রপুত করে ওর শরীরে ছিটিয়ে দিয়ে ওকে একটু খাইয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে সুস্থ। এখন আমাকে একটা কথা বলছে যে দেখ, আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। বললাম কেন? তো বলেছে না, যে লোকটা মারা গেছে, হ্যাঁ, তাকে আমি দেখেছি। তো বললাম যে আচ্ছা, মারা গেছে উনি, দেখছিস? হ্যাঁ, উনি ছবি কি দেখেছেন? মানে যিনি মারা গেছেন যে সেই না লোকটি? না, ছবি আমিও দেখিনি, ও দেখেনি। তাহলে কি করে উনি বুঝলেন মানে যে আমি মানে বললাম যে দেখ ভাই দেখ, মানে মজা করার কিন্তু একটা জায়গা থাকে, হ্যাঁ, ও মজা করার সময় থাকে, এখানে দেখো মজা করার সময়ও নেই, বা এখানে আমরা একটা কাজে এসেছি। হুম, এখনো বলছে দেখ ভাই, আমি বাথরুমে বসেছি, আর এমন টাইমে পিছন থেকে কে আমাকে চেপে ধরে বলছে যে আমাকে এখানে তাড়াতে এসেছো, আমি মরার পরেও এখানে রয়ে যাব, আমাকে তাড়াতে পারবে না। তো যখন আমি পিছিয়ে ঘুরি, তখন দেখি সাদা শরীর, লম্বা চওড়া, বেশ গোঁফ আছে, বেশ গোঙালো চুল আছে, আর হাতে একটা বাঁশের লাঠি আছে। এটা দেখেই আমি ভয় পেয়ে গেছি। মানে তুমি যখন পেছনে, মানে ওই কথাটা যখন বলছে সে, তুমি পেছনে ফিরে তাকে দেখতে পাও? আমি না, আচ্ছা, ওই মানে ছেলে। সে আচ্ছা, বলছে যে আমি এগুলো দেখেছি। আচ্ছা, আচ্ছা। সে দেখেছে, তো যাই হোক। তো আমি আবার এগুলো ওনার স্ত্রীকে কিছু জানাই নাই। তাই আমি ওনাকে বলেছি যে আপনার যে স্বর্গবাসী যে স্বামী ছিল, উনি কেমন দেখতে? তো বলছে উনি বেশ লম্বা চওড়া ছিল, উনি বিএসএফ এ চাকরি করতেন, উনি প্রায় 7-8 ফুট লম্বা চওড়া, আচ্ছা। আর ওনার গাল ভর্তি গোঁফ ছিল। আর আজীবন উনি ওই লম্বা, বাড়িতে থাকলে লম্বা কুর্তা হুম, আর পায়জামা পরতেন। আর জমিদার বংশ, এই কারণে একটু সেট সেট ভাব। হুম। হাতে একটা বাঁশের লাঠি, তা আবার রূপো দিয়ে মোড়ানো ছিল। উনি এই এমন করে থাকতেন। তো যখন বলেছে তখন ভেবেছি তাহলে ঠিক আমার বন্ধু তাহলে কোনো মজাক করছে না।
যাই হোক, সেদিনকে তো পৌঁছাতে আমাদের একটু সময় লেগে যায়। হুম। তা আমরা পরদিন সকালে কাজ বাজ শুরু করি। তো যাই হোক, বাড়িতে তো ত্রিপুরা সুন্দরী মা ছিলই, আর মায়ের সাথে আমার ছোটবেলার থেকে একটু আর কি বন্ধু বন্ধু ভাব। হুম। সব দুঃখ মাকে জানালাম, মা এই ব্যাপারে অনেক দুঃখে আছে। তো মা একটা কথাই বললেন যে এই মহিলা জনিপিঠ রেখেছে, জনিপিঠে ইনি উল্টোপাল্টা ক্রিয়া বা উল্টোপাল্টা কাজ করে, আচ্ছা আর এনার আচ্ছা, স্বামী এই মরেনি। মহিলা এই মহিলা মানে উনি কোথা থেকে বিলং করেন, মানে কোথাকার মেনলি, মানে বাঙালি তো বুঝতে পারলাম। উনি মানে যতটা আমার সম্ভাবনা উনাকে ত্রিপুরার হয়তো। আচ্ছা, ওই কারণেই ওনার অধিষ্ঠাত্রী দেবী, মানে উনি পুজো করেন আর কি। আহ, হ্যাঁ, আচ্ছা। কেন কি আমরা যেমন বলি যে কি করছেন, হুম হুম। হ্যাঁ, তো এখন ত্রিপুরা মানুষরা বলে থাকে কিতা, মানে কিতা মানে কি, আচ্ছা আর করছেন এটা ত্রিপুরা মানুষরা বলে কর রায়। আচ্ছা। কিতা কর রায় মানে কি করছেন। তো উনিও মাঝে মাঝে কিন্তু এমন কিছু ভাষা দিতেন, কেন বুঝেছি আমি, মানে একটু ভেবে দেখেছি যে উনি হয়তো ত্রিপুরার হবেন। তো আমি শুনেছি, তো উনি বলেছে হ্যাঁ আমি আমি উত্তর ত্রিপুরার নিবাসী। আচ্ছা। যাই হোক, এখন মায়ের আদেশ যে জনিপিঠ ওখানে তুলতে হবে, তুলে কোনো নদীতে বিসর্জন দিতে হবে, আর ত্রিপুরা সুন্দরী মাকে ওখান থেকে নিয়ে যেতে হবে, উনি এখানে থাকবেন না। হুম, আচ্ছা, আরেকটা জিনিস, উনি এরকম মানে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ কেন করতেন, মানে যেগুলো করা হয়তো উচিত নয়, কেন ওখানে উনি করতেন? করতেন বলতে, উনি যে বিয়ে করেছেন বা হুম হুম। ওনার যে স্বামী ছিল, ওনার স্বামীকে ইনি তন্ত্রক্রিয়ার দ্বারা বিয়ে করেছেন। আচ্ছা। মানে ওই কিছু বশীকরণ মোহিনী টাইপস আর কি। হুম হুম হুম। তারপরে জমিদার ঘরের ছেলে, হুম একমাত্র ছেলে, বাড়িতে একাই থাকে, বড় বাড়ি, বুঝতেই পারছো। হুম হুম। তো যাই হোক, এবার সেই তান্ত্রিক কাছে ইনি শুনেছেন যে এমন কিছু করা যায় না যাতে যে কোনো পুরুষকামী আমার প্রতি আসক্ত করতে পারে। তখন সে তান্ত্রিক নাকি নাকি আদেশ দিয়েছিলেন যে তুমি তোমার লাইফে প্রথম যে পুরুষ তাকে তুমি যে মারতে পারো বা সে যে মরতে পারে 1-2 মাসের মধ্যে, তাহলে এটা হতে পারে। তার চিতার ছাই, তার পায়ের নখ তুমি যদি বন্দি করে রাখো বা আটকিয়ে রাখো, তাহলে তুমি তাকে দিয়ে কাজ করাতে পারবে। আচ্ছা। যাই হোক, ওনার স্বামীর আবার কিছু রোগ ছিল। হুম। সেই রোগের মধ্যে, মানে এটা কপালের দোষও হতে পারে, বা এটা সেই মহিলার মনের ইচ্ছাও হতে পারে। ওনার স্বামী ওই তান্ত্রিক যে ডেট দিয়েছিলেন, হুম। সেই ডেটের মধ্যেই মারা গেছে, তাও স্টক করে। আচ্ছা। মারা গেলে উনি তো একমাত্র মহিলা, গ্রামের লোক নিয়ে দাহ করেছেন। হুম। দাহ করার পরে কিছুটা ছাই, পায়ের নখ তো উনি সংগ্রহ করতে পারেননি কত লোকের মাঝে, কিন্তু ওনার যে ছাই বা ভস্য, ওটা উনি জোগাড় করে রেখেছিলেন, জোগাড় করে মাদুলিতে ভরে ওরা রেখেছিলেন। এখন ওই দিয়েই ইনি অনেক ক্রিয়া করতেন, কিন্তু ক্রিয়ায় কোনো লাভ পেতেন না। তখন যখন তান্ত্রিককে বললো কি করতে হবে, তখন উনি বললো যে তুমি যে বাড়িতে সিদ্ধ জনিপীঠ তৈরি করো, ওই জনিপীঠের আকর্ষণে যে কোনো পুরুষ বা যে কোনো মহিলা বা যে কোনো মানে ভগবানকেও এই জনির দ্বারা বশীভূত করা যায় বা করা সম্ভব। বাবা। তখন উনি জনিপীঠ করেছে হুম। পূর্ণ বিধিবিধান দিয়ে। এখন সিদ্ধ জনিপীঠ কোনো তান্ত্রিকের হাতে ভাঙা সম্ভব না। তখন ওনার যে আর কি বড় ছেলে, যার প্রায় বয়স 16 কি 17 বছর বয়স, তাকে দিয়ে ওটাকে ভাঙানো হয়। এবং যে ত্রিপুরা সুন্দরী মায়ের যে বিগ্রহ বা যে হুম মূর্তি ছিল, হুম। সেটা ওখান থেকে তুলে আমাদের যে ড্রাইভার সে রেখেছে। আর এটা করার কিছুক্ষণ পরেই, হুম। যখন এগুলো সব যখন জনিপীঠ তুলে ফেললাম, যখন মাকে এখন দাসনতে তুলে নিলাম, হুম। মহিলাটা একটু তো ক্ষিপ্ত হয়েছিল আমাদের উপরে, একটু একটু রেগে গিয়েছিল, কিন্তু মহিলাটা অজ্ঞান হয়ে ওখানে পড়ে যান। তো ওই যে পটল বাবু, হুম। উনি আমাকে বলছে দেখ দেখ কি অ্যাক্টিং করছে, দেখ এনাকে তো মানে অস্কার দেওয়া দরকার। দেখ এ কোনো অ্যাক্টিং নেই, সত্যি পড়ে গেছে অজ্ঞান হয়ে। যাই হোক,
ওই ড্রাইভার আর এই পুটুল বাবু দুজন মিলে ওনাকে ধরে রুমে নেয়। হুম। আর ছেলে তো লাফালাফি করছে, বাড়িতে তান্ত্রিক এসে আমার মাকে কি কি সব করে ফেললো। আমার মা এখন অজ্ঞান হয়ে গেছে, মা আমার মরে যাচ্ছে, এই অনেক কথাই। তো মানে এটা কি সবচেয়ে আমার সহজ কাজ ছিল আমার হুম। লাইফে এই অবধি। হুম। কেন বলছি, সব যখন সরিয়ে নিলাম জনিপীঠ, তারপরে মাকে যখন সরিয়ে দিলাম আসন থেকে, হুম। ওনার স্বামীর ঘরে যে একটা পোড়া পোড়া গন্ধ কথা বলেছিলাম না কিছুক্ষণ আগে, হুম। 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 এই গন্ধ তো ছিল না। তো ছিল না, আমি আবার একটু ওই কুশ ঘুরিয়ে দেখলাম কোনো আত্মা আছে কিনা, তখন দেখলাম এখানে কোনো আর আত্মা প্রেতাত্মা কিছুই নেই। মানে তুমি আগের পর্বে যে বলেছিলে কুশের ব্যাপারটা আর কি। হ্যাঁ, বলেছিলাম যে আমি শ্মশানে হুম। বসে ট্রাই করেছিলাম যে হুম। কুশ হুম। হুম। ঘুরিয়ে, তো ওটা আমি প্রায় করে থাকি। হুম। হুম। তো করে দেখি ওখানে কোনো প্রেতাত্মা নেই, তো আমি ভাবছি যে কাজটা যে এত সহজ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এখন ওনার ছেলে, সেদিনকে রাতের কথা বলছি, কিসের ওনার কথা বলছো বুঝতে পারলাম না। সেদিনকে রাতের কথা বলছি। আচ্ছা। তো ওনার ছেলে এবার এগুলো কাজ একটু কি পছন্দ করে। হুম। আচ্ছা। আরো আমার বয়সের ওর বয়স একটু একই, একটু কম বেশি কিন্তু হুম, তাও even কাছাকাছির একই। মধ্যে আর কি। হ্যাঁ, হুম। তা আমাকে বলছে শোনো, তুমি এখন তোমার বন্ধু। বন্ধু বলে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছে, ফোন নাম্বার নিয়েছে, হুম। আমার ইমো অ্যাকাউন্ট, ইনস্টা, ফেসবুক সবই নিয়েছে। এখন নিয়ে আমাকে বলছে আমার একটা রিকোয়েস্ট আছে। বললাম হ্যাঁ বলো। তো বলছে না আমি আমাকে বলবো না, তুমি তোমার তুলসী মালা ছি বলো, তুমি আমার রিকোয়েস্ট পুরো করবে। আমি ভেবেছি নতুন নতুন বন্ধুত্ব কি বা চাবে, টাকা পয়সা চাবে বা কোনো মালা চাইবে, তা তো কিছু না। তাই বলছি হ্যাঁ বলো, আমাদের সম্ভব হয় তাহলে তোমাকে আমি বলবো, তো তোমাকে দেবো। তো উনি বলছে যে সবচেয়ে ভয়ঙ্কর বা সবচেয়ে সহজ একটা সাধনা, যে নম্রমুখী সাধনা। আবার বলছি, সাধনাটার নাম হচ্ছে নম্রমুখী সাধনা। এটা কি করে করতে হয়, তা মানে আমি ব্যাপারটা সম্পর্কে জানে নম্রমুখী সাধনা যে আছে। তা আমি চুপ হয়ে গেলাম যে আচ্ছা। এই ছেলে এই কথা বলবে আমি হুম। ভাবতেই পারিনি। হুম, স্বাভাবিক। মানে এই সাধনা করতে আমার যেন 2 বছর সময় লেগেছিল। আচ্ছা। মানে এত ভৌতিক সাধনা, আবার ইজিও হয়, মাঝে মাঝে ইজি হয়ে যায়, কিন্তু সাধকের উপর একটা নির্ভরশীল এটা। হুম। যাই হোক, আচ্ছা, এই সাধনাটা কিসের, মানে বেসিক্যালি কি প্রাপ্তির জন্য? বেসিক্যালি কি বলতে, যে কোনো মরা লাশ, হুম। হ্যাঁ সেটা মানব দেহও হতে পারে বা কোনো কীট পতঙ্গ হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এখন যারা নম্রমুখী সাধনায় সিদ্ধিলাভ হয়ে গেছেন, হুম। হুম। তাদের কাছ থেকে নম্রমুখী সাধনার যে নম্র মন্ত্র আছে হুম। হুম। আর মুখের যে মন্ত্র আছে, হুম। দুটো মন্ত্র লিখে নিতে হয়। লিখে আচ্ছা। নিয়ে মন্ত্র সেই মরা মানব দেহ বা মরা পশুর দেহের উপরে চালান করতে হয়। চালান করলে সেই পশুকে ধরে, প্রায় ধরেন আমাদের যে ঠোঁট যতটা হাইট আমাদের পা থেকে নিয়ে এতটা গভীর জলে নামতে হয়। গভীর জলে নামার পরে যে লাশটা থাকবে সে জ্যান্ত হয়ে যাবে। বাবা। জ্যান্ত হওয়ার পরে সে, তাকে তুমি ধরে রাখবে। হুম। এখন সে ছুটার চেষ্টা করবে, অপ্রান্ত চেষ্টা করবে, লাফাবে, জলের মধ্যে ডুববে, ভাসবে। হ্যাঁ, কিন্তু তুমি কিন্তু ডুববা না। হুম। তুমি সাঁতার যদি নাও জানো তাও তুমি ডুববা না। যাই হোক, হুম। তো যেহেতু আমাকে ওই তুলসী মালা ছুঁয়ে কথা নিয়েছে, এখন বলতেই হবে। হুম। আমি ওকে সম্পূর্ণ বিধিবিধান বলেছি, কিন্তু দেখলাম যে বিধিবিধান তো শুনছে, আরো বিড়বিড় করে না 2-3টা মন্ত্র পাঠ করছে। আচ্ছা। তো ওর শেষের কিছু কিছু মন্ত্র শুনে বুঝতে পেরেছি এ এখন হুম। সে নম্র মন্ত্র, যেটা প্রথম ভয়ঙ্কর মন্ত্র, সে মন্ত্র পাঠ করছে। তোকে বললাম তুমি মন্ত্র পেয়েছো কোথা থেকে, হুম। তো বলছে আমি স্বপ্নে পেয়েছি। বললাম হতেই পারে না, তোমার বয়স এখন 17 বছর বয়স, তুমি নম্র মন্ত্র বাবা হতেই পারে না। হুম।
কোনো পক্ষে এটা পসিবল না। কে দিয়েছে বলো? তো বলছে বলবো না। তো আমি ওকে একটু ভয় দিয়ে বলেছিলাম কথাটা, যে তুমি বলবা না, তুমি যা জানো সব তোমাকে চিনিয়ে নেবো। কিন্তু আমি, এমন কিছু বিদ্যা আছে আমার মধ্যে, আমার গুরু মহারাজরা আমাকে যেগুলো প্রদান করেছেন, হুম যে কোনো তান্ত্রিক হোক, যে কোনো কবিরাজ হোক, যেগুলো আমার থেকে 1% কম জানে জিনিস, হুম হুম তাদের বিদ্যা আমি গ্রাস করে নিতে পারবো, যে আমার ইচ্ছা হয়। আচ্ছা তোকে তো ভয় দেখিয়েছি, তুমি বলবা না, সব আমি গ্রাস করে নেবো। বলো। তুমি তখন ভয়ে বলেছে, আমার মায়ের যে গুরুদেব ছিলেন, তান্ত্রিক গুরুদেব, হুম ওনার খাতায় মন্ত্রটা আমি লেখা দেখেছি। তো মন্ত্রটা একটু আর কি, একটু লজ্জার মন্ত্র, ওর মধ্যে অনেক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, গালি গালি এগুলো সব রয়েছে। তো মন্ত্রটা দেখে আমার ভালোই লেগেছে, এখানে আমি মন্ত্রটা মুখস্থ করেছি। তো বললাম, তুমি জানো কতটা ভুল করে বসেছো? তো বলছে যে কিসের ভুল? সাধনায় সিদ্ধি লাভ করা তো ভালো। আমি ভালো মন্দ কিচ্ছু বললাম না। তুমি দেখো ভাই, তোমার জীবন, তুমি যেমন করে ইচ্ছা তেমন করো, তুমি মরলেও কিছু না, তুমি বাঁচলেও আমার কিছু না। এটাকে আমি রেগে রেগে বলছি। হুম যাই হোক, আবার মনে হলো, ভাবছি রাতে যখন শুয়ে পড়েছি, আমি আর পটল দুজন বলা বলি করছি, দেখ ওই চ্যাংড়া ছেলে, ওর বাচ্চা বয়স, এখনো তার রক্ত এখনো গাঢ় হয়নি, সেই মন্ত্র জেনে বসে আছে। কবে সে কি পাঠ করবে, না কবে কোনখানে বিপদে পড়ে যাবে। হুম এই বলতে বলতে কখন রাত 2-3টে বেজে গেল ভাবতে পারিনি, বুঝতেই পারিনি। আর যে পটল বাবু, ও আবার মাঝে মাঝে আবার একটু আর কি সিগারেট খায়। আচ্ছা আর আমার আবার এর গন্ধ সহ্য হয় না। হুম এখন সে আমাকে রাগানোর জন্য কি করে, সিগারেট টেনে টেনে আমার মুখে উপর ধোঁয়া ছাড়বে। এত বড় বহদ। মানে আমরা যতক্ষণ আমাদের ঝগড়া হচ্ছে, ততক্ষণ আমাদের কি ঘুম হয় না। এখন 2-3 বার করেছে, আমি রেগে দিয়েছি পিঠে এক কিল দিম করে। মানে ওই মৃদঙ্গের পিছনে বাড়ি মারলে যেমন দুম করে আওয়াজ হয় না, হুম 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 সেম আওয়াজ হয়েছে। এখন এত বড় বদ, এই বাড়ি একটা কিল খেয়েও ওর একটা লজ্জা হয়নি, আরো 2-3 বার মুখের উপর ধোঁয়া ছেড়েছে। এখন কি করেছি, রেগে আমি ওর মুখটা চেপে ধরেছি, নাকও চেপে ধরেছি, এখন আর ধোয়ার জন্য আটকে দুমারকে মরে যাক, রেগে রেগে। এখন কিছুক্ষণ পরে যখন মুখ খুললাম, এখন আমাকে না ও বলছে যে, ভাই চ বাইরে থেকে একটু ঘুরে আসি, বাইরে একটা পুকুরও আছে, বেশ বড় পুকুর। হুম তো ভাই চ কিন্তু ঘুরে আসি। তখন যখন ঘুম আসছে না, চ যাই। এখন এটা কি ভগবানের লীলা, না আমার ত্রিপুরা সুন্দরীর মানে কোনো বুদ্ধি, বুঝতে পারছি না। যে মানুষ আমি একবার আমার রুমে ঢুকে গেলে আমি রাতে বেরোই না, এমনি আমি বেরোই না, এটা আমার আজীবনকার নিয়ম। মানে ইমার্জেন্সি না হলে আমি বেরোবো না। সেদিনকে কি মনে হলো, আমাকে পরলে একবার বললো, আমি বেরিয়ে গেলাম। এখন বেরিয়ে দেখি সেই ছেলেটা, যে নম্রমুখীর মন্ত্র জানতো, হুম সে বেশ বড় একটা কালো বিড়াল। তো যাইতে পারল না, কালো একটা বিড়ালের, তার কি পচা গলা দেহ নিয়ে জলের মধ্যে নেমেও গেছে। এখন মানে দেখে আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পেরেছি যে এর দ্বারা সম্ভব না, হয়তো আজকের প্রাণ যাবে, নয় কোনো একটা দুর্ঘটনা ঘটবে এর সাথে। এখন ওকে যে আমি বলবো ভাই উঠে এসো, ও উঠা ওর পক্ষে সম্ভব না। কেন? যখন তুমি সেই লাশ নিয়ে চালান দিয়ে যখন তুমি জলে নেমে যাবা কি না, হুম ওই লাশটা পাখাপাখি 108টা পরিক্রমা, বা পুকুরের জলের ভিতর থেকে 108টা আর কি পাক ঘুরবে চারিদিক দিয়ে, কিনারে কিনারে দিয়ে। এখন 108টার মধ্যে সেই যদি লাশটা ছুটে যায় তোমার হাত থেকে, হুম তাহলে তোমার যে কোনো একটা অঙ্গ মানে খারাপ হয়ে যাবে। সে তোমার গোপন অঙ্গ হতে পারে, তোমার চোখ হতে পারে, তোমার মুখ হতে পারে, তোমার যে কোনো হাত হতে পারে, বা যে তোমার যে কোনো আঙুল হতে পারে। তখন যেহেতু সে একটা বড় বিড়ালের লাশ নিয়েছিল, হুম হয়তো তার একটা পা না একটা হাত প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা ছিল, যদি আর কি সেই লাশটা আর কি ছুটে যায় ওর হাত থেকে। এখন তো ও আর কি প্রথমে ভেবেছিল, হ্যাঁ লাশটা হালকা কাঁপাকাঁপি করবে,
আর গোল গোল ঘুরবে, 108টা ঘুরলে আমি নিয়ে চলে আসবো, বাস আমার সিদ্ধি কমপ্লিট, আমি তারপরে যাই তাই করবো। এখন আমরা বলতে তো ভাই আমরা বলে দিই যে এই করে করলাম হয়ে গেল, কিন্তু যে করে সে বুঝতে পারে ব্যাপারটা যে কতটা ভয়ানক ভয়ানক বা কতটা কঠিন। কোন রকম 2 থেকে 3টা পাক যখন ঘুরেছে তখন তার মানে অন্তরে একটা ভয় চলে এসেছে। কিসের ভয়? মানে সে এতক্ষণ বুঝতে পারেনি আচ্ছা, যে লাশটা কি মানে নিজে থেকেই ঘুরতে থাকে ওরকম পাক খেতে থাকে? হ্যাঁ, লাশটা তোমাকে নিয়ে সে পুকুরের চারিদিক দিয়ে ঘুরবে। বাবা! মানে রকেট যেরকম কিনা রকেটের ধরো পিছন দিয়ে তো আগুন বের হয়, হুম, আগুনের পিছারেও আর কি উপরের দিকে ঘুরে যায়, কিন্তু এর কোনো আগুন বা কিছু পিষে বেরোবে না, একে মন্ত্রশক্তির দ্বারাই হুম। ঘুরবে। মানে এই নিজে থেকেই তোমাকে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, তাকে 108 বার ঘুরবে, এর মধ্যে তুমি যদি ধরে রাখতে পারো হুম, তোমার সিদ্ধি কমপ্লিট। আর সে যে আবার ছুটে গেল, হয় তোমার ওখানে তোমার প্রাণ যাবে, নয় তোমার কোনো একটা অঙ্গ প্যারালাইসিস হবে। এখন প্রায় 2 কি 3টে ও মানে পরিক্রমা বা পাক দেওয়া হয়ে গেছে। হুম, আমি তো এখান থেকে পুকুরের জলে আমার হাত মানে স্পর্শ করে রেখেছি, যখনই দেখবো কিছু উল্টো পাল্টা হচ্ছে হুম। তখনই ফট করে চালান কাটিয়ে ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে চলে আসবো। এখন ছেলেটা এত বদের বদ, পুকুরের আগে পুকুরকে কি করেছে, আগে জলে পুকুরের জলে আগে পুকুর বন্ধন করে তারপর সে নেমেছে। এই জিনিসগুলো জানতো ও তাহলে? হ্যাঁ, সে জেনেছে কোথা থেকে, সে ওই যে বলেছিলাম না ওর মার যে তন্ত্র গুরুদেব। তার ওই ডায়েরি নাকি? হ্যাঁ, আচ্ছা। তো যেমন দেখো ডায়েরি তো আমার অনেক আছে, হুম, ডায়েরি দেখে তুমি শিখতে পারবা, কিন্তু কি তোমাকে যখন আমি সকল তোমাকে আদেশ করবো হ্যাঁ তুমি এই কাজটা করো, হুম। তোমার তখন সে কাজে তোমার কোনো রিস্ক নেই। আর গুরু যখন আদেশ তুমি থাকতে হবে। চুরি করে করবা তখন ওতে হুম, হুম, রিস্ক তোমার বেশি, হুম, তোমার তো লাভ কম। হুম, এখন যাই হোক, সে যখন নেমে গেছে কিছু কিছু করার নাই। হুম, এখন সেই পুকুরের যে পুকুর বেঁধে রেখেছে, এটা তো কাটতে বেশিক্ষণ সময় লাগেনি, 2-3 মিনিটের ব্যাপার। হুম। এখন কাটতে কাটতে এখানে চিল্লাচ্ছে, দাদা বাঁচাও, বর্দা বাঁচাও, বাবাজি বাঁচাও, মরে গেলাম, শেষ আমি, আমাকে খেয়ে ফেললো। এখন আমার না এত রাগ উঠছে যে মানে একে ভাবছি যে না থাক বের করবো না, ভাবছি যে না পড়তে না বের করলে একটা 1 মায়ের সন্তান মারা যাবে, বেকার বেকার তো। এখন ও কি বুঝতে পেরেছে, তোমাকে তো মূল কথা বলিনি, যে ওই 108টা যে পরিক্রমা দেওয়া পাক ঘোরে না, হুম। তো তোমার পিছনে তুমি যেমন ওর কোমর ধরে থাকবা ওই প্রাণীটার বা ওই লাশের, তো তোমারও কোমর ওরকম 108টা জিন ভূত প্রেত ধরে থাকবে। বাবা! তুমি এটা অনুভবও করতে পারবা, তুমি ওদেরকে দেখতেও পারবা। মানে ওরা চেষ্টা করবে যাতে সিদ্ধি না লাভ হয় আর হ্যাঁ, কি। আর ওদের তো ধরো রূপ তো ভালো রূপ, হুম, রূপ খারাপ না, কিন্তু যখন ওরা ক্ষিপ্ত হয়ে যায় না হুম, বা যখন কাউকে পরীক্ষা নেয় তখন বিশাল বিকট বিকট রূপ ধরে আসে। এটা কি আমার অনুভবে তোমাকে বলছি। হুম, তো যাই হোক, এখন তো বিশাল জোরে কান্না করছে। হুম, কান্না শুনে 100 হলেও তো ধরো মায়ের মন তো, হুম। ওর মা ঘুমিয়েছিল, ওর মার ঘুম ভেঙে চলে এসেছে ওর মা। ওর মা তো সেই নিজে নিজের গাল মানে নিজের গাল নিয়ে চড় মারছে আর কান্নাকাটি করছে, আমার ছেলেকে কেন তান্ত্রিকের কাছে নিয়ে গেলাম, কেন নিয়ে গেলাম। আমাকে বলছে বড় ভাই কৃপা করে বাঁচাও, একটু বাঁচাও, তো বললাম কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। কিন্তু যাই হোক, এখন ওকে বলেছিলাম আমি যে যে চালান দেওয়ার মন্ত্র বা চালান দিতে হয় 21 বারে, 21 বারে দিলে এই মন্ত্র বা এই চালানটা হয়। হুম। তো এখন ও কি করেছে, ও দিয়েছে 108 বার, 108 বার দিয়ে এই মন্ত্রটা চালান দিয়েছে। অনেকে ওকে বললে অনেকে ওই সাধনা আবার অনেক নামে চেনে। হ্যাঁ, হুম, অনেকে কি বেতালমুখী নামে চেনে, অনেকে অঙ্গহানি নামে চেনে। অঙ্গহানি কেন বলছে, ওই যে সাধনা করতে গেলে না করলে একটা অঙ্গহানি হয়ে যাবে, হুম, হুম। না করতে পারলে অঙ্গহানি নামে চেনে। অনেকে 108 জিন নামেও চেনে। আচ্ছা। যাই হোক,
এখন সেই মন্ত্রের যে পাওয়ার বা মন্ত্রে যে বেঁধে রেখেছিল হুম। সব কেটে কুটে এখন যে মন্ত্র আবার চালান করেছে, সে চালান কাটতে পাক্কাপাক্কি আমার 10 থেকে 15 মিনিট লেগে গেছে। এখন 10-15 মিনিটের মধ্যে কম হলেও মানে 80-90টা পাক ঘোরা কিন্তু হয়ে গেছে। আচ্ছা। আমি চেষ্টা করছি যে যাতে আমি আমি একটু মানে লেজি ভাবেই কাজ করছি, মানে আমারও চেষ্টা যখন সে নেমেই গেছে হুম। তখন তার পাক গুলো কমপ্লিট হোক, 108টা হলেই তো হয়ে গেল। হুম। আর যখন দেখবো ছুটে গেছে তখন আমি ওই সেই লাশে কোনো ক্ষতি করার আগে তাকে আমি টেনে বের করে নেবো হুম। চালান দিয়ে। এখন দেখলাম যে ওর হাত একটু কি নড়চড় অবস্থা, তো বুঝতে পারলাম যে এর দ্বারা সম্ভব না। তখন চালান কেটে, আমি তো সাঁতার কাটা জানি না, আমার সেই পটল বাবু সে পুকুরে সেই রাত্রে নেমে ওকে টেনে ধরে নিয়ে এসেছে। এখন নিয়ে এসে জলের থেকে উঠিয়ে রেখেছি বাইরে, এমন টাইমে দেখি তার যে প্যান্ট ছিল হুম। তার প্যান্টের 3-4টা ছিদ্র হয়ে গেছে এবং তার গোপন অঙ্গ এবং তার যে মলদ্বার হুম। দুদিক দিয়ে অঝরে রক্তপাত হচ্ছে। বাবা। তো কোন রকম, তো ওখানে তেমন তো কোনো গাছপালা ছিল না, কোন রকম ওই সেই পুকুরের কোণা থেকে বালি তুলে বালি মন্ত্রপুত করে লাগিয়ে দিলাম, তো রক্ত বন্ধ হয়ে গেল। এখন ঘরে নিয়ে তো অনেকক্ষণ ঝাড়পোছ করে এই সে করতে 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 যাই হোক ছেলেটার জ্ঞান ফিরে আসলো। এখন জ্ঞান ফিরে তো সেই হাত জোড় করে ক্ষমা চাচ্ছে, বরদা বুঝতে পারিনি, আমি ভুল হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে। তো বললাম না ভাই কোনো ব্যাপার না, বাদ দাও। এখন এরই মধ্যে ওর যে ছোট ভাই, হুম। ওর ছোট ভাইয়ের বয়স যদিও খুব কম হয়, তাও ধরো 10 বছর 11 বছর তো হবেই। এ দেখে মুচকি হাসি দিয়ে আমার দিকে আসছে। এখন তাকে দেখে বুঝতে পেরে গেছি এ যে স্বাভাবিক অবস্থায় নেই। তাকে আমি নিজের দিকে ডাকছি যে ভাই শোনো, আমার কাছে এসো, ছোট ভাই এসো এসো। এখন সে এসেছে ঠিক, এখন তুমি বলেছিলে না যে হাতের চামড়া কি করে উঠেছে, হুম। এখন চামড়া উঠেছে কেন সে ভাইটাকে আমি একটু ধরেছি যখন, হুম। ধরলে পারে এখন সে ভাইয়ের মধ্যে স্বাভাবিক জ্ঞান বা স্বাভাবিক ভাব ছিল না, তখন তার মধ্যে মানে অন্যরকম একটু চেহারা ছবি ভেসে উঠছে তার মুখে। সে কামড়টা কিন্তু আমার 4 আঙুলেই দিয়েছিল, কিন্তু 4 আঙুল মানে স্লিপ করে আমার যে সে মাঝের যে আঙুল, হুম। সেই আঙুলে আর কি ওর দাঁত লেগে যায়। দাঁত লেগে গেলে ওখান থেকে চামড়াটা খসে উঠে যায়। এখন অনেকে ভাববে যে এ আবার কেমন তান্ত্রিক, যে এক ভূত বা জিন বা যে কোনো একদিন এসে কামড় দিয়ে চামড়া উঠিয়ে নিল। বলতে চাচ্ছি আমি অন্য কবিরাজদের মতো বা অন্য তান্ত্রিকদের মতো আমি যে শরীর কখনো বন্ধ করে রাখি না, কখনোই না। আমি একমাত্র রাধারানীর উপর বিশ্বাসী। হ্যাঁ, বাকি আমি এগুলো কাজ জানি, আমি এগুলো কাজে বিশ্বাস করি, আমি এগুলো কাজ করে দিই, কিন্তু আমি নিজের গা বন্ধ করি না কোনো সময়। তোমার কোন রাধা সময় রানী প্রোটেক্ট করবে। হ্যাঁ, বা উনি আমাকে প্রোটেক্ট করে এসেছেন হুম। সব জায়গায় সব ক্ষেত্রেই। হুম। তখন যাই হোক, তো আমি তো ফট করে হাত যখন টান দিয়েছি তো চামড়া উঠে গেছে। হুম। এখন সেই ছোট ভাইটা চামড়া কিন্তু ফেলেনি, চামড়া মুখে কিন্তু চাবাচ্ছেই। বাবা। আর আমার জন্য এই দেখে এত আর কি বমি পাচ্ছে, মানে কি বলবো, যে তোমার ব্যাপার না, এখন তুমি তোমার চামড়া ধরো, আমি যেমন করে চাবাই, হুম। তোমার একটা ধরো তো বিকট লাগবে না। হুম। স্বাভাবিক। তখন এরই মধ্যে ওর মা আমার দিকে একটু মুচকি হাসি দিয়ে বলল, হুম। বড় ভাই তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, শনি বা মঙ্গলবার আসলে না আমার ছেলের মধ্যে না কিছু একটু প্রবেশ করে। বললাম এই আবার কেমন কথা। সেটা কি বার ছিল? সেটা বুধবার ছিল। তা আমি বলছি এ আবার কেমন কথা, আজকে তো কোনো বারের দিন না, হুম। শনিবারও না মঙ্গলবারও না, সম্ভবত বুধবারও, আমি শিওর বলতে পারছি না, হয় সোম মানে সোম বুধ এমন কিছু হবে।
মানে কিন্তু কোনো মঙ্গল বা শনি নয়। না, মঙ্গল বা শনি নেই। হুম এখন তো বলছি যাই হোক, তো আপনার ছেলের মধ্যে কি প্রবেশ করে? হুম তো বলছে আমার ছেলেকে জিন সাধনা করা আছে। তো বললে পারে যে পটল বাবু ছিল, হুম ও না একটা বাজে ভাষায় একটা গালিগালা করলো সেই মহিলাটাকে। হ্যাঁ, বাজে ভাষায় গালাগালি দিয়ে বলছে আমাদের কি বোকা মনে হয়? 10 বছরের ছেলে নিজের নাম ঠিক করে লিখতে পারে না, সে আবার জিন সাধনা করে? তুমি তোমার ছেলের মধ্যে জিন বন্দি করে রেখেছো, ঠিক কিনা বলো? এখন মহিলাটা কিছু বলছে না, এখন অনেকক্ষণ ধরে চুপচাপ হয়ে আছে। হুম এখন মহিলাটা এখন সব সত্যি কথা বলা শুরু করছে। কি সত্যি কথা? এ বলছে দেখো বড় ভাই, আমি যে বিয়ে করেছি আমি তন্ত্র সাধনায় বিয়ে করেছি। আর আমি এনাকে বিয়ে করছি কেন? ইনি জন্ম নিয়েছে, হুম সেটা তিথি হচ্ছে, বলছি ওটা অনেকদিন পর পর হয়তো দিতা। দেখো এই আমার মনে ছিল কিন্তু এখনই। ত্রিগ্রহী যোগ বা এরকম টাইপের কিছু। না না, এটা আর কি মানে এটা এত ভালো তিথি। মানে সব নক্ষত্রের সমাবেশ একসাথে হবে এরকম হ্যাঁ, কিছু একটা। এটাকে বলা হয়, কিছু দেখো এখন থেকে মনে পড়ছে না। যাই হোক, একটা শুভ কোনো তিথিতে এরকম মানে। যতটা শুভ ততটাই অশুভ। আচ্ছা। হ্যাঁ, তো যাই হোক, তো এই তিথিতে আমার সেই স্বর্গবাসী স্বামীর জন্ম ছিল। তুমি জানলা কি করে? বলে সে আমার স্কুল ফ্রেন্ড, তার আমি অনেক কিছু জানি। তো বললাম এই রাশি মানুষকে তুমি বশ করলা কি করে? তো বলছে আমি নিজের যোনি রস তাকে খাইয়েছিলাম জলের সাথে মিশিয়ে। তো বললাম বাহ। তো সে মরলো কি করে? তো বললো তার কুষ্টিতেই লেখা ছিল সে প্রায় 35 বা 40 বছরের মধ্যেই মারা যাবে। কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে আমাকে আমার তান্ত্রিক গুরুদেব যে ডেট দেবে এর মধ্যেই সে মারা যাবে। আর সে যেহেতু মারা গেছে, তো তার যে চিতার ছাই এগুলো আমি সংগ্রহ করে রেখে আমি কিছু কিছু তান্ত্রিক ক্রিয়া করেছি। আর করেছিলাম কেন? আমার জিন সাধনা দরকার ছিল। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে। এই যে মহিলা মানে স্কুল লাইফে এরকম তার স্বামী তার সাথে পড়তো, তার এই তন্ত্রের প্রতি আকর্ষণ বা এরকম এই জায়গায় উনি প্রবেশ করলেন কি করে? মানে নর্মাল সাধারণ জীবনযাপন এগুলো থেকে। কথা আমি একটু জিজ্ঞেস করিনি, আচ্ছা। বা উনিও কিছু বলেননি। হুম কিন্তু উনি যেটা বলেছেন যে প্রথমে সামান্য বশীকরণ উনি করতে চেয়েছিলেন। আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওনার তন্ত্রের যে গুরুদেব বা যে তান্ত্রিক ছিলেন, হুম তিনি নিজের স্বার্থে বা নিজের কোনো কোনো সিদ্ধি লাভের লোভে হুম ইনাকে দিয়ে অনেক অনেক কাজ করিয়েছিলেন। বুঝতে পারছি। তারপর থেকে এনার হয়তো আর কি ইন্টারেস্ট হয়েছে এইসব কাজ। যাই আমার হোক। যেটুকু মনে হচ্ছে মানে সামান্য ইয়েতে, যে হ্যাঁ, ওই মানে ওনার স্বামীকে বশীভূত করতে গিয়ে উনি নিজেই একটা ফাঁদে পড়ে গেছিলেন। এটা হয়তো হতে পারে। হুম যাই হোক, ইনি তো সব কথা খুলে বললো। হুম হুম এখন শেষে বলছে যে আমার যে প্রথম সন্তান এ কিন্তু এক পুরুষের সন্তান নয়। তো বললাম তাহলে 8 পুরুষের নিশ্চয়ই? তো বলছে হ্যাঁ, কেন কি 8 পুরুষের মিলে যে সন্তান হবে তার মধ্যে অবশ্যই জিন প্রবেশ থাকবেই। আচ্ছা, এই জায়গাটা ঠিক আমি বুঝলাম না, মানে আট পুরুষের। 8 পুরুষ বলতে কি, যেমন স্বামী স্ত্রী বিবাহ করে, হুম নিজেরা গোপনে গোপন ক্রিয়া করে বা গোপনে কামে লিপ্ত হয়ে, বা আমাদের ভগবান যে ক্রিয়া সৃষ্টি করেছেন, হুম হুম যে এই ক্রিয়ার পরে সন্তান উৎপন্ন বা সন্তান সৃষ্টি হবে, সেখানে 8 জন পুরুষের সাথে সেখানে উনি 8 জন পুরুষের পুরুষের। সাথে যে মহিলা এই ক্রিয়া করে গর্ভবতী বা প্রেগনেন্ট হতে পারবেন, হুম তার নিশ্চয়ই তার ছেলে সন্তান হবে, এবং তার মধ্যে জিন প্রবেশ থাকবেই। আচ্ছা। আর সে জিনকে সে সে মানে মা যা বলবে সে জিন তাই করে। আচ্ছা, আরেকটু আমি থামাচ্ছি এখানে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তো উনিও তো অষ্টম গর্ভের সন্তান ছিলেন। হ্যাঁ ছিলেন। তো ওনার
মানে ব্যাপারটা কি উনি ভগবান বা স্বয়ং নারায়ণ বলে কি অন্যরকম হয়েছিল? আরে নারায়ণ কাছ থেকে তো সব সৃষ্টি, হ্যাঁ। বোঝো না? যার অধীনে ভগবান শিব থাকেন, হুম হুম শ্রীকৃষ্ণের অধীনে ভগবান শিব থাকেন। সারাক্ষণ শিব সেই শ্মশানে মশানে পড়ে নারায়ণ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের বিরহে পড়ে থাকে শিব। হুম এখন শিবের যে চেলা চামুন্ডা সব ভূত জিন পিচাচ এগুলোই তো। হুম 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 তো এখন এখানে ক্লিয়ার হচ্ছে যে মানে বোঝা যাচ্ছে, হুম ধরো ধরো আমি তোমার চাকর বা আমি তোমার গোলাম। এখন আমার যে গোলাম গুলো হবে হুম সেগুলো তোমারই গোলাম। হুম এখন তো সেরকমই এখানে হয়েছে, শ্রীকৃষ্ণের ব্যাপারটা এখানে সেম। তো যাই হোক, সেটা মূল হুম কথা। হুম হুম তো উনি মানে কোনো ক্রিয়ার জন্যে সেই জিনকে বা সেই সন্তান জন্ম দেয়নি। ওর যে তান্ত্রিক ছিল, বা তান্ত্রিক উস্তাদ যে বা তান্ত্রিক গুরুদেব, তিনি নিজের কাম উত্তেজনার লোভে এই মহিলার সাথে কুকর্ম করে একে পরে বুদ্ধি দিয়েছে যে ৮ জনের সাথে রিলেশন বা সম্পর্ক বা সম্বন্ধ করে তুমি যদি গর্ভবতী হতে পারো তাহলে তুমি অনেক ধনবান হবে, আর তোমার গর্ভে যে সন্তান আসবে হুম সে সন্তানের দ্বারা তুমি অনেক ধনবান হবে। এখন দেখুন, এই জগতে ধন সবাই চায়। হুম যে অন্ধ, যার হাত পা ল্যাংড়া, যার কিছু নেই, সেও কিন্তু ধন চায়। হুম তো সেই মহিলাও এই কথা শুনে শুনে ৮ জনের সাথে সঙ্গ করেছে, করে এখন সে ওনার যে তান্ত্রিক গুরুদেব, ও তো এখন সাইড হয়ে গেছে, কিন্তু সেই মহিলা এখন বিপদে পড়ে আছে সে জিন টিন নিয়ে। আর যেটা বলতে যাচ্ছিলাম, যাই হোক, এখন সে মহিলাকে বলেছি যে আপনার এখন ইচ্ছা কি, একে রাখবেন না সরিয়ে দেবেন? এখন আমাকে বলছে, আমাকে তো অনেক তান্ত্রিকরা বলেছে যে সরাতে হলে অনেক টাকা পয়সা খরচা। সরাতে গেলে মানে ওই ওনার ছেলের থেকে জিনের যেই। জিনটা, হ্যাঁ, বললাম কত খরচা? হুম হুম তো বলে প্রায় ২-৩ লাখ টাকা খরচা। বললাম বাবা, কে বলেছে? তো যাই হোক, আমাকে ৩-৪ জনের নাম বলেছে। ওরা এখন ইউটিউবে, তারপরে ওই কি বলছি, ধরো ওই ফোনের মধ্যে, হুম বা ধরো গুগলে এখন অনেক ভাইরাল, এনারা অনেক ভাইরাল। আচ্ছা। আমি এখন যদি নাম বলি, অনেকেই যারা চিনতে এই পারবে। রেকর্ডিং শুনবেন হুম তারা এদেরকে আর কোনোদিন বিশ্বাস ভরসা করবেন না। হুম আমি এখানে নামটা বলতে চাচ্ছি না। হুম 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 যাই হোক, তো আমি বলেছি একমাত্র আমার ৩০ টাকা লাগবে এর থেকে জিনটা সরাতে। আচ্ছা। ৩০ টাকা কি, ১০ টাকার সর্ষের তেল, ১০ টাকার কালো সর্ষে, আর ১০ টাকার সিঁদুর, এই ৫ টাকার ধূপকাঠি, হুম ৪ টাকার সিঁদুর, আর ১ টাকার দেশলাই, আর কিছু না। আর সব তো ঘরেই পাওয়া যায়, ঘরেই ছিল। হুম তো সেদিনকে তো বুধবার, কি করে কি করব, তো এমন করতে করতে মঙ্গলবার এসেছে বা শনিবারে এসেছে, আমার ঠিক মনে নেই, কিন্তু কোনো বারেই আমি ছুটিয়েছিলাম। হুম তো ছুটিয়েছে কি করে, এখানে কারা কাহিনী, সেই পুরোপুরি অষ্টসাত্ত্বিক চক্র তৈরি করে। অষ্টশক্তি চক্র। হ্যাঁ, আচ্ছা। এটা কেমন মানে এর মধ্যে কোনো যদি খারাপ প্রেতাত্মাকে যদি আহ্বান করা যায়, হুম বা কারো মধ্যে যদি কোনো খারাপ প্রেতাত্মা বিরাজমান থাকেন বা স্থান নিয়ে থাকেন, হুম কোনো মন্ত্র শক্তি দ্বারাই তাকে দূর করা যাবে। যাই হোক, এখন তো বানানো হয়ে গেছে, এখন ওকে যে বসাবো, ও বসতে রাজি না, কোনো মতেই রাজি না। হুম এখন ধরো ছোট বাচ্চা মানুষ, মারতে একটু মায়া মায়া বোধ হচ্ছে। হুম হুম চিকন চাকন মানুষ, একে এই শরীরে মারবই বা কোথায়? হুম যাই হোক, কিছু করার নেই, বিধির বিধান বা নিয়ম যেটা, তো খণ্ডানো যাবে না। আমার কাছে পিওর ডালিমের লাঠি আছে, চিকন একটা, মানে নিচের দিকে মোটা, সামনের দিকে চিকন। আচ্ছা। আর একটা লাঠি আছে অষ্টভুজ গাছের ডাল। আচ্ছা।
আর এখানে আমরা ৮ সংখ্যাটা বারবার মানে পাচ্ছি। ৮ সংখ্যার একটা মহিমা রয়েছে, বুঝতে পারছি। হ্যাঁ, অবশ্যই রয়েছে। হুম, তো এটা পরে আমি একটু হুম, ব্যাখ্যা হুম, করে বলবো। হুম, হুম, এই যে এই কথাটা বলিনি। হুম, তো কি হয়েছে, তো ডালিমের লাঠিতে প্রথমে অনেক মেরেছি, বেদম পিটিয়েছি, হুম, কোনো মতেই সে ভিতরে প্রবেশ করতে রাজি না। তখন যে অষ্টভুজের গাছের ডাল যে, হুম, সেটা মাত্র আমি হাতে ধরেছি, ধরার সাথে ছেলে কান্নাকাটি রাজি, আমি তো ঢুকতে পারবো না, ঢুকলে আমার শরীর জ্বালাপোড়া করবে, আমি হুম, বাড়ি থেকেই চলে যাব। হুম, বললাম তোমাকে তো ঢুকতে হবেই খোকা, তোমাকে আমি ছাড়া যাবে না। হুম, তো জোর জবরদস্তি যখন ওকে ঢুকিয়েছি, তখন কি করেছি, তখন যে ওই অষ্ট শক্তি চক্র ছিল, হুম, ওখান থেকে এক শক্তি কমিয়ে তখন ওকে ভিতরে বসিয়েছি। আচ্ছা। মানে ৮ নম্বর শক্তির জন্যই যে কোনো জিন পিচার ভূতের শরীরে জ্বালাপোড়া বা আগুনের যন্ত্রণা হয়। যাই হোক, তো এখন ওকে যখন বসিয়েছি, এখন বলছি তুমি যাবা কিনা। তো বলছে হ্যাঁ চলে যাব। সে যে এই অষ্টভুজ গাছের ডাল, এটা দেখলে বড় বড় তান্ত্রিকরা ভয় পায়, তার তো জিন ভূত। যাই হোক, এখন বলছে কবে যাবা। বলছে ৩ দিন পরে যাব। বলছে কেন। তো বলছে আমার অনেক খিদা রয়েছে, খিদা শেষ হলে চলে যাবো। তাহলে তুমি কি খাচ্ছ। তো বলছে আমি যার দেহে আছি এর আমি রক্ত চাচ্ছি। তো বলছে কদিন ধরে আছো। বলছে আমি আছি আজ প্রায় ৮ বছর। ৮ বছরে কতটা রক্ত খেয়েছে, বলে শরীরে কিছুই নেই। আর খুব জোর আর ওই ১ কি ১.৫ লিটার রক্ত আছে হয়তো, মানে যে আমার সম্ভাবনা। যাই হোক, যা যা কোশ্চেন করছি সম্পূর্ণ সত্য সত্য উত্তর দিয়ে দিয়েছে। হুম, এখন বললাম তোমাকে ডেকেছে কে। তো বলছে আমার মা ডেকেছে। তো তুমি আসছো কোনখান থেকে। তো বলছে আমি এর পাশের বাড়ি শেওড়া গাছেই থাকি। এগুলো বাংলায় বলছে পুরো? হিন্দিতে বলছে সম্পূর্ণ। আচ্ছা, হিন্দিতে। হিন্দিও না বাংলাও না আর কি, মানে বুঝতে পারছি তো, মানে এই আর কি ওই ওই দেশীয় টেশীয় কিছু একটা হবে। হুম, উর্দু হতে পারে বা এরকম টাইপের না কিছু। না না না, মানে মহামডার্ন হবে না। মানে ওখানকার মহামডার্ন, যেই ভাষা আর কি, তেমন আর কি। মানে ওখানকার তো রাজস্থানী ভাষা, হিন্দি ভাষা, গুজরাটি। হুম, হুম, হুম। হ্যাঁ, তো মানে তেমন গুজরাটিও বলছে না, আবার পুরোপুরি বাংলাও বলছে মারওয়াড়িও না। না, এরকমও না, যাই হোক, হ্যাঁ, মিশান। তখন যাই হোক, এখন বললাম তুমি কোনখান থেকে এসে, তো বল পাশে শেওড়া গাছেই থাকি। হুম, তো বলছে ক বছর ধরে এসে, বলে আমি ওখানে ৫২ বছর ধরে আছি। বাবা! তো বলছে কি করে মরেছো, বলে ফাঁসি নিয়ে মরেছি। ওই তো বলছে গাছেই? হ্যাঁ। তো বলছে, আমি বললাম যে ফাঁসি নিয়েছো কেন। তো বলছে আমি এরকম ওই তোমার মানে তোমার বলছে মানে ওই এখনকার যে অবস্থা, হুম, ওই প্রেম ভালোবাসায় ফাঁসি নেয় না, হুম, হুম, হুম। এবার কি সেম আলি। আচ্ছা। কিন্তু এই যে ফাঁসি নেয় নাই, এ কি করছে মানে মেয়ের চক্রান্তে পড়ে মেয়ের তুই দাদা মিলে হুম, আর ওই মেয়ে মিলে একে ফাঁসি দিয়েছে। বাবা! সেই দুঃখে দুঃখে বেচারা জিন হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন জিন যে ফাঁসি নিলেই বা দুঃখ পেলেই হবে এমন তো না। হুম, যাই হোক, আরো কাহিনী আছে, ওগুলো পরে কোনো সময় জিন নিয়ে ব্যাখ্যা করবো। হুম, 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 তো যাই হোক, তো বলেছি যাবা কবে। এখন আগে তো ৩ দিন বলেছিল, হুম। এখন ওই অষ্টভুজ গাছের ডাল দেখে এখন ভয়ে বলছে ২ দিন। না না, ১ দিন পরে চলে যাবো। বললাম ১ দিন চলো, তোমাকে এখনই যেতে হবে। তো বলছে এখন যাওয়া সম্ভব না। বললাম কেন সম্ভব না। বলছে আমার পায়ে খুব ব্যথা। বললাম কেন ব্যথা। বলে, তুমি তো মেরেছো। তো বললাম তুমি তোমার সব ব্যথা পা নিয়েই যাও, তুমি তো আর হেঁটে হেঁটে যাবে না, তুমি তো যাবো উড়ে উড়ে, হুম, তোমাকে এখনই যেতে হবে। অনেক তর্ক বিতর্কের পরে ফাইনাল হলো যে সে নিজের শেষ খাওয়া খাবে হলো শিঙি মাছ, যেটা বেঙ্গল ছাড়া পাওয়া যায় না। হুম। তো বললাম এই মাছ তো এখানে পাওয়া যাবে না এই মাছ। তো তাহলে তখন বলছে যে কচ্ছপের মাংস। বললাম সেও সম্ভব না, আমরা বাবাজি মানুষ, কচ্ছপ আপনার জন্য ভগবান। হুম, সে বলতে 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 শেষে এসে ঠেকেছে পোল্ট্রি মুরগিতে।
এখন দেখো আমরা তো আর ওই পছন্দ করি না যে কারোর জন্য কোনো কোনো প্রাণীকে হত্যা করা হোক। হুম। এখন আমি ওকে বলেছি তোমাকে আমি জ্যান্ত লাউ দেবো 3টে। জ্যান্ত? লাউ লাউ। আচ্ছা, জ্যান্ত লাউ বলতে মানে? জ্যান্ত লাউ বলতে কি, মানে গাছের থেকে তাজা যে লাউ, হুম হুম ওটাকে তান্ত্রিকরা কোন পিশাচকে দিলে জ্যান্ত লাউ বলেই দেয়। হুম। কারণ কি জ্যান্ত কথা শুনতে ভূত পিশাচ অনেক সময় খুশি হয়। আচ্ছা। হুম তো ও তো খুশি, বিশাল খুশি যে যেখানে একটা মুরগি পেতো ওখানে তিনটে জ্যান্ত পাবে, জ্যান্ত লাউ পাবে। হুম হুম এখন বলে তো দিয়েছি, এখন দেবো কোনখান থেকে। হুম সেই পুরো রাজস্থান তো ঘোরা হয়নি, সেই ওই মহিলা বললো একজনের বাড়ি আছে, কিন্তু সে দেবে না, চুরি করতে হবে। আমাদের পরের বাবু ছিল পাশে, হুম। এখন ও তো চুরি করবে না। কোন কাঁধে হাত রেখে গালে একটা কিস খেয়ে বললাম, আমার সোনা বন্ধু, আমার কলেজের টুকরা ভাই, যাও চুরি ভাই করে নিয়ে আসো, তুমি এখন আমার শেষ ভরসা। এখন বলে না সবার কি সুযোগ খোঁজে, হুম। এখন আমাকে বলছে, তখন সেই অবস্থায় বলছে, তুই আমাকে রাত্রেবেলায় মেরেছিস, দিন করে পিঠের মধ্যে এখনো সে ব্যথা আছে। আমার কি ব্যথা লাগেনি, আমি যাবো না, চুরি করতে পারবো না। এখন অনেক অনেক বাহানা করে, অনেক মানিয়ে সানিয়ে এই সেই করে শেষে 500 টাকা দক্ষিণা দিয়ে খুশি করে তারপরে সে মালকে বরং চুরি করতে। এখন চুরি করতে গেছে গেছে যাও, এখন সেই যেখানে চুরি করতে গেছে এটা একটা লজ্জারই কথা, হুম। যার বাড়ি গেছে তার মেয়ে আবার জানলা খুলে শুয়ে আছে। দেখতে হয়তো সুন্দর, এ মাল কি করেছে, সে জানলা দিয়ে তাকিয়ে আছে ওনার মেয়ের দিকে। তখন রাত 2টো কি 3টে বাজে। আর অন্ধকারের মধ্যে আমাদের প্রবল বাবু একটু কালো কালো দেখতে, শ্যামবর্ণ, হুম চোখ আর দাঁত খুব সাদা, হুম। ধবধবে। এখন এ কিন্তু গেছে লাউটাও কিন্তু সব কেটে কুটে এর পাশেই রেখেছে, আচ্ছা। পাশে কিন্তু ব্যাগের মধ্যে ভরে, ব্যাগটা কিন্তু হাতেই আছে। হুম এখন আমি তো পাশে আছি, হুম মানে গেটের বাইরে, হুম এবার ডাকছে, মামুনি, ও মামুনি একটু কি, একটু দেখো। মানে একটা লজ্জার বিষয় কিন্তু, আসলে ও যে একটা কাজ করতে গিয়ে ও যে এরকম কীর্তি হুম করবে আমি জানতাম না, কিন্তু কোনোদিন কিন্তু করেনি। হুম এখন সেই মেয়ে তো রাত্রে ঘুম ভেঙেছে আর অন্ধকারে দেখেছে। হুম। এখন দেখে দেখে যে খালি চোখ আর দাঁত দেখা যাচ্ছে, সেই মেয়ে তো বিশাল চিৎকার, বাবা গো মা গো, মানে মা বাবা কাকা কাকি জ্যাঠা জেঠি যে যে আছে হুম। গোষ্ঠীর সবার নাম মেয়ে ভয় বলছে। এ ভয়ে দৌড়, আর আমার তো মানে আত্মা উড়ে গেছে মেয়ের চিল্লানো শুনে। আমি ভাবছি এবার বিচার কি কি এবার কীর্তি করে বসলো। গেল লাউ, লাউ চুরি করতে গিয়ে এবার মেয়ে নিয়ে কি করে, লাউ চুরি করতে আবার মেয়ে না চুরি করে বসে। যাই হোক, তো ঘরের ছেলে ঘরে ফিরলো লাউটাও নিয়ে। হুম। এখন লাউ 3টে দিলাম, এখন দিয়ে বললাম তুমি কলস নিয়ে যাবা না মাছ ধরা যে খালই, খালই বলতে আমি বলছি বুঝে দিচ্ছি, অনেকে চিনবে না। হুম এই বাংলাদেশ বা এ দেশেও পাওয়া, যখন খুব জল হয় মাঠে ঘাটে, হুম তখন বেশ দেখবে যে বাঁশের ঝুড়ির মতো, হুম কিন্তু লম্বা থাকে, অনেকটা লম্বা, বাঁশের ঝুড়ির মতো লম্বা হুম একটা জিনিস থাকে। নিচের দিকটা বেশ চওড়া, হুম মানে অনেকটা জায়গায় এমনি গোল করে বানানো থাকে, আর উপরের দিকটা থাকে ছোট্ট অল্প একটু ছিদ্র থাকে, যেখানে হাত ঢুকিয়ে মাছ বা কিছু বের করা যায়। হুম এই জিনিসটাতে কি করে, দেখা যাচ্ছে কোনো যেখানে মাছ আছে ওখানে জিনিসটা ফট করে রেখে দেবে, হুম হুম হুম। রেখে দিয়ে উপর থেকে হাত ঢুকিয়ে ভিতরে হাতিয়ে হাতিয়ে মাছটা বের করে বুঝতে নেবে। পেরেছি, হ্যাঁ। এটাকে বাংলাদেশি ভাষায় বা আমরা এটাকে খালই বলি। হুম এখন এই জিনিসের মধ্যে একটা ক্রিয়া আছে, বিশাল ক্রিয়া। যে কোনো জাত মাছওয়ারার বাড়ির থেকে যদি কেউ চুরি করতে পারে, হুম। এই জিনিসটার 3-4টা মন্ত্র আছে, মন্ত্র দিয়ে একে সিদ্ধি করে একে তুমি যা বলবে তাই শুনবে। আচ্ছা। এখন ভূত ভাগাতে গেলে এই জিনিসটা লাগবেই, বা এর একটা ছোট একটা টুকরো হলেও চলে। তা আমি কি করেছি, আমি আমি 3-4টে চুরি করেছিলাম, 3-4টে। এগুলোকে ছোট ছোট করে টুকরো করে হুম। একটা ব্যাগের মধ্যে ভরে, সে কোথা ব্যাগটা, থেকে চুরি করেছিলে আমি বুঝলাম না, কোথা থেকে? এটা আমাদের গ্রাম থেকে চুরি করি, শিলিগুড়ির আচ্ছা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো এখন যাই হোক, ওই টুকরো তো হুম আমি এখন নিয়েই ঘুরি, সবসময় থাকে নিজের কাছে। হুম 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 এখন ও বলছে যে মাছ ধরার সে খালই নিয়ে যাব। তখন কি করলাম, তার ওই যে শক্ত শক্তি দিয়ে যে বাঁধা ছিল হুম আমাদের সেই ওই চক্রটা, হুম সব বাঁধন ভেঙে দিয়ে তিনটে লাউ তার হাতে ধরিয়ে দিয়ে, হুম তিনটে লাউ যখন দিলাম সে তো কামড়িয়ে সব ছিঁড়ে বুড়ে ভেঙে ছেড়ে দিল। আর সেই যে খালয়ের যে অংশ মানে টুকরা, হুম তার দাঁতে কিছুটা অল্প টুকরা ভেঙে তার দাঁতে লাগিয়ে দিলাম। হুম লাগিয়ে দিলে ধরো কুকুর যেমন চার পায়ে হাঁটে, হুম হুম। সেও তেমন চার পায়ে অনেকটা দৌড়ে দৌড়ে গিয়ে গিয়ে টাস করে পড়ে গেল। মানে জিনটা সবটাই ওই ওনার ছোট ছেলেকে দিয়ে করাচ্ছে ওগুলো। হ্যাঁ, আচ্ছা। পড়ে গেল। পড়ে গিয়ে তোমার পড়ে যাওয়ার মানে হচ্ছে ওখান থেকে ওকে ওকে মুক্তি পেয়ে গেল। মুক্তি পেয়ে গেল। এখন তো যাই হোক, সব মিটমাট হলো। মিটমাট হওয়ার পরে সেই রাতেই আবার বাড়িতে হুম তিনজন গা বন্ধ করে দিলাম, হুম গৃহ বন্ধ করে দিলাম। হুম বন্ধ করে দিয়ে আবার ওনাদের আবার যে ওই মা কালীর মন্দির, হুম। এটা আবার কি শতানি করে বন্ধ, মানে আর কি মা কালীকে বন্ধ করে রেখেছে বা বেঁধে রেখেছিল। আচ্ছা। সব ছুটিয়ে ছাটিয়ে যা যা করতে হয় সব করে 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 মানে করে দেবী বা দেবের সামনে তো এগুলো করা যাবে না, তাকে মানে বন্ধন করে এগুলো করতে হবে। হ্যাঁ 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 ওই জন্যই বন্ধন করেছিলেন উনি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তখন যাই হোক, আমি তো হুম ফট করে গল্প বলে দিলাম, মানে আমার ঘরের ঘটনাটা বলে দিলাম। হুম। এটা ঘটতে বা এটা ঘটেছে আমার 7 দিন ধরে ঘটেছে। 7 দিনের ঘটনা। এখন 7 দিনের ঘটনা আমি কয়েক মিনিটে বলে দিয়েছি। হুম আর এরপরে যখন দক্ষিণের ব্যাপার আসে, হুম আমার একটা জিনিস কি, আমার ওই টাকা পয়সা চাইতে আমার খুব লজ্জা করে। হুম আমি ওই পটলকে বলেছি, "এই শোনো পটল", রাতে বলেছি, সকালে আমরা রওনা দেবো ওখান থেকে ভোরে। হুম 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 শোনো পটল, এখানে তো অনেকটা খরচা হলো, প্রায় বিশ হুম। হাজার টাকার মতো খরচা হয়েছে আমাদের। আচ্ছা। যাতায়াত সবকিছু নিয়ে একদম। হ্যাঁ, তো শোন, তুই ওনাকে আমাদের যে যেটা খরচার টাকা এটাই বলিস, এক্সট্রা কিছু বলিস না। হুম ওদের তো টাকা পয়সা আছে, হুম তাও মহিলা মানুষ বলতে কেমন একটা না, হুম হুম। আমার একটু খারাপই লাগে। আমি তো বলিনি, এখন সে মাল গিয়ে বলছে আমাদের উস্তাদ জি বলেছে 80,000 টাকা দিতে, মানে আমার নাম ফাঁসিয়ে দিয়েছে এখানে। আর তো পাশে আমি ছিলাম, আমি ওকে একটু আবার জল খাচ্ছিলাম, তোর কথা শুনে আমার যেন গলায় জল বেঁধে গিয়েছিল। আমি, দেখেন অমন কিছুই না, আমাদের খরচা হয়েছে 20,000 টাকা। হুম। তো আমি এটা 20টা বলেছি মাত্র, আমার দিকে দেখে গোল্লা গোল্লা করে তাকিয়ে আছে পটল, না আমাকে খেয়েই ফেলবে। তাই আমি বললাম, দেখেন মা, যা বলবে আমার ওই যে এই আমার মালিক আছে, এই যে আমার মালিক পটল, এই বলবে। আমি হলে চাকর, আমি এর গোলাম, আমি এই কাজ বাজ করি, আমাকে ঠিক করে নিয়ে আসে, এ যা বলে দিয়ে দিয়ে ইচ্ছা হলে হুম আমি জিনিসপত্র নিয়ে গাড়িতে গিয়ে বিন্দাস পড়ে আছি। হুম। এ মাল ঠিকঠাক একদম 40,000 টাকা কোনখান থেকে খসিয়ে খসিয়ে নিয়ে চলে এসেছে। কত কত টাকা কত? 40,000 টাকা। 40। আচ্ছা। এখন আমার দ্বারা কিন্তু সম্ভব না কোনোদিন এত টাকা, মানে নেওয়া আমি বলতে পারবো, কিন্তু এই হাতে নিতে আমার শরীর মানে কাঁপা শুরু হয়ে যাবে। হুম হ্যাঁ, এই আমার একটা মানে অসুবিধা বিশাল। আমি বলতে পারবো 1 লাখ 2 লাখ বলে দিতে পারবো, কিন্তু ওই হাতে নিতে আমার অবস্থা হ্যাঁ খুবই, মানে ভাবি কি যে এই 7 দিন মাত্র আসলাম, হ্যাঁ ইনি খাইয়েছে, ইনারই বিল গেল, ইনারই কারেন্ট গেল, সবকিছু নিয়ে গেল, আমি একটু মন্ত্র ফন্ত্র বলে দিয়ে কাজ করলাম, তত টাকা নেবো? আর পটল কি বলে, বাবা গো এত মন্ত্র বলেছি, এত জল তৃষ্ণা পেয়েছে, 7 দিন আমি নষ্ট করেছি এখানে, 7 দিন কি আমাদেরকে মজুরি নেই? এই হচ্ছে ওর ঘটনা, মানে ওর ভাবনা এটা। এখন যাই হুম। হোক, অথচ বন্ধু তো কিছু বলতেও পারি না। আর এখন এই দেখো, ওর নাম এখন বলছি, পাশে তো বসে আছে, এখন তো গোল্লা গোল্লা করে তাকিয়ে আছে আমার দিকে। তবে আমি একটা জিনিস মানে বলবো যে এই ঘটনাটা সত্যি অনবদ্য, ভৌতিকতার ঊর্ধ্বে গিয়ে এখন অনবদ্য। এখানেই শেষ না, এখানে শেষ না। আচ্ছা। ওই যে পটল যে
এখন তো বলেছি তোকে হাসছে। ঘটনা কি হয়েছে, ওই যে যে ভয় পেয়েছিল তো, হ্যাঁ। এখন আমাকে বলবে তো ভয় পেয়েছি আমি, হুম। তাও বলে লজ্জার জন্য কিছু বলেনি। হুম। সে মাল রাত হলেই ওই লজ্জার কথা এই ওর প্যান্টে বাথরুম করে দিত ভয়ে। আচ্ছা। আর আমার বিছানা ওর বিছানা কিন্তু পাশাপাশি, আমরা তো খাটে শুই না, হুম 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 আমাদের গদ্দা ওই পাকায় বিছিয়ে হুম হুম। তার উপরে আমরা শুই। আচ্ছা। এখন 3-4 দিন যাবত দেখছি কি করে, হুম এই গদ্দা ফদ্দায় শোয় না, মানে হুম প্রথম তো শোয় ঠিক আলাদা করেই শোয়। হুম হুম। 8 ঘন্টা পর মাল দেখে সুসুর করে ঘষতে ঘষতে আমার একদম কাঁথার তলে চলে আসে। চলে এসে আমাকে এমন করে জড়িয়ে ধরবে, আমি মনে হয় ওর বউ। এখন আমার না কেমন কেমন জানি লাগে, কেমন আমাকে জড়িয়ে ধরলে না আমার একটু খারাপ লাগে। তখন তখন বলি যে ভাই সরে যা। এখন না বলে কি, ওগো ওগো পাশে আমার মাল শুয়ে আছে, মানে মাল বলতে ভূত। সে ভয়ে আমার আত্মা সব বেরিয়ে যায়। আমাকে সরিও না, আমি তোমার চরণের দাস। তখন আমাকে আগে তেল লাগাচ্ছে, আর কিছু না। হুম। ভোর যখন 5টা বেজে গেল, তারপরে আমি আর কি কুকুর হয়ে যাই, কুকুর। হুম। হ্যাঁ, আমাকে কেবল লাথি মেরে সরাবে, আমার আমার বিছানা থেকে সরাবে। মহারাজ অর্ডার দেবে কি, নিচের থেকে গিয়ে আমার জন্য জল নিয়ে আয়, মুখ ধোবো। যাই হোক, যেটা মূল কথা, মানে ভয়ের জন্যে হুম ওকে জল পাউডার সব দিয়েছি, হুম। সব ঠিক আছে। এখন কি, এ মালের যে আবার একটু ওই গুঁতো খেয়ে মাথার পিছনে যে ফেটে গেছে, আমাকে তো বলেনি। আচ্ছা। আর আমারও দোষ, আমি একটু খেয়াল করিনি ওর প্রতি, এতে আমার একটু অপরাধ হয়েছে। হুম হুম। যাই হোক, তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আবার দিয়েছে সেলাইন। সেলাইন দিলে পরে তো শরীর একটু ভারী হয়ে গেছে, এখানেই শুয়ে বসেছিল। সে দেখি অনেকক্ষণ হয়ে গেছে, আসে না আসে না, আমাকে তো বলেও যায়নি। আমারও চিন্তা হচ্ছে কই গেল, আমাকে কিছু বলেও গেল না। হুম। পরে ফোন করে বলে, দোস্ত আমি মরে গেছি, দোস্ত আমাকে বাঁচা। বললাম, কি হয়েছে? বলে, আমি কেলায় পড়ে আছি হাসপাতালে। তুমি কেন? তো বললাম, মাথা পিছু ফেটে গিয়েছিল গুঁতো খেয়ে, সেই ওই জন্য করে সেলাইন নিচ্ছি। এখন গিয়ে দেখি ফাটেনি কিন্তু কিছুই, সামান্য একটা চামড়া উঠেছে, এতেই বলে ফেটে গেছে। যাই হোক, সেই ওর পিছনে সেদিনকে 8-9 হাজার টাকা খরচা হলো। ডাক্তারে বলেছে যে সেলাইন চলেছে, এখন টক জিনিস খাবা না। আচ্ছা। হম এখন এ মাল, আমি তখন ধরো গাড়িতে বসে আছি, হুম। আর এত বড় বেয়াদ্দপ হারামজাদা, কি বলবো, সরি কিছু মনে করো না, একটু গালি না, দিলাম। না, না। এত বড় শয়তান, আমি টোটোর মধ্যে বসে আছি হুম। আর খুঁজছি যে কই গেল, এ দেখে ফুচকার দোকানে গিয়ে দেখে খাওয়া শুরু করে দিয়েছে। এখন দেখেও মায়া লাগে। হ্যাঁ, কিছু বলতেও পারি না। বন্ধু 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 তো না, মানে নিজের আর কি, প্রাণের থেকেও ওকে বেশি ভালোবাসি। হুম। এখন যাই হোক, খাচ্ছে খাক। এখন আমাকে কি সাজাচ্ছে কি, বন্ধু বেশি খাবো না, অল্পই খাবো। তো অল্প করে 50টা খেয়েছিল। হ্যাঁ, এরা কি ওর অল্প, 50টা খেয়ে সেলাইন দিয়ে ঢুকেছে। অল্পটাই হলো মানে বেশিটা কতটা? হ্যাঁ, আমারও তো এটা, এই তুমি তোমার মুখে তো মানে খেয়ে নিলে, আমি এখন এটা বলতে চাচ্ছিলাম। এখন ধরো ওই 50টা খেয়েছে তো, এখন ওই জায়গায় উল্টো রিয়াকশন হয়ে বেহুশ টেহুশ হুম হয়ে পড়ে গেছে। হুম। এখন আমি রিটার্ন আর ওকে হাসপাতালে নিয়ে যাইনি, আমি ওকে তুলে ধরে এই নিয়ে এসেছি, 3 দিন ধরে আমি ওর বউর মতো সেবা করছি। হম আরো মাঝে মাঝে বলে, তুই আমার বউ, আমি তোর বর, মানে ওর সেবার জন্য আর কি। উঠিয়ে স্নান করে দেওয়া, খাইয়ে দেওয়া, এই করা সেই করা। এই হচ্ছে ঘটনা, এইখানে শেষ। মানে সত্যি সত্যি অনবদ্য, যেটা বলছিলাম মানে ভৌতিকতার থেকেও অনেক অনেক গুণ ঊর্ধ্বে। এই আমি যে ঘটনাটা শুনলাম, যেই সময় শুনছি, তো এই টাইমেই আমার বাড়ির সামনে, আমি হাতিবাগানের সামনে এখানে আহ রোজ এরকম রাত্রিবেলা একজন বাইক চালিয়ে যায়, সুপার বাইক যেগুলো হয় না, তো চালিয়ে হ্যাঁ, যায়। গতি 80 থেকে 100-র মধ্যে তোলে, আমি নিজের চোখেও দেখেছি। মানে রেগুলার যাবে এবং ফেরত আসবে খানিকক্ষণ বাদে। কখন কি হয়ে যায় ভগবান না করুক, মানে এরম বে- বলতে বলতে এক্ষুনি যাচ্ছে, আওয়াজটা পাচ্ছি খুব দূরে, মানে দূরে বলতে
মেন রোডের দিকে আর কি, পাস করে গেল। যাই হোক, তো এই গতি নিয়ে আমরা সবাই মেতে রয়েছি এখনকার প্রজন্ম। এটাই আমাদের জীবনটা, এটাই হয়ে দাঁড়িয়েছে। সবকিছু সুপার হাইপার, সেই লেভেলে, সেই ভাইরাল এরকম একটা হবে, ট্রেন্ডিং হবে। কিন্তু তার মধ্যে যে কত ঘটনা ঘটে যায়, কত যে তারানাথ তান্ত্রিক, কত যে ফেলু মিত্তির এবং তোপসে লুকিয়ে রয়েছে, সেটা আমরা জানতেই পারি না। কতটুকু জানতে পারি সত্যি কথা। আহ হ্যাঁ, যেমন ফেলুদা বিভিন্ন রহস্যের সন্ধানে যেতেন এবং সেগুলোকে সলভ করতেন, তেমন ভাবে তুমিও যাও, অন্যরকম রহস্য থাকে তাতে। তো আশা করি এটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে নতুন কিছু একটা জন্ম হবে, নতুন তারানাথ তান্ত্রিক বলবো না, তবে নতুন কিছু হবে, অবশ্যই হবে। এবং তোমার জীবনের গল্পগুলোর নিয়ে কিছু কাজ আমি পরবর্তী ক্ষেত্রে করতে চাই। অনেক জিনিস, অনেক ঘটনার সম্মুখীন হতে তোমাকে হবে অবশ্যই। তোমাদের জীবনযাপন সত্যি অনবদ্য এবং এইভাবেই মানুষের সেবা করে যাও। মানে সত্যি আমার অনবদ্য লাগলো, এবং সবাইকে বলবো ঘটনাটা অবশ্যই শুনবেন। অন্যরকম, আমি জানি না নেট যতটুকু ঘাঁটি, আহ আমার অন্তত এরকম ঘটনা মানে শুনিনি, বা হয়তো আমি আমি আমার আসেনি চোখের সামনে, বা আমি শুনিনি, হয়তো মিস করে গেছি কোনোভাবে যদি থেকেও থাকে। তবে আজকের ঘটনা সত্যি অনবদ্য ছিল। থ্যাংক ইউ সুবল, মানে আচ্ছা, আমাকে থ্যাংক ইউ দিয়ে তাও ছোট করবো না, থ্যাংক ইউ করবো না মানে। বন্ধুত্বের মধ্যে থ্যাংক ইউ হবে কি হ্যাঁ, দেব? সত্যি অনবদ্য ছিল। তোমার একটা কথা বলি, শোনো। হ্যাঁ, এটা প্রায় এই 2-3 দিন আগের ঘটনা। আচ্ছা তাহলে আমি, না তার আগে একটু বলি, এটা আমি তাহলে কল রেকর্ডিংটা স্টপ করছি, হ্যাঁ, হ্যাঁ, করো, স্টপ করো। করে আমি শুনছি। আর তার আগে কয়েকটা জিনিস জানার ছিল। তুমি যে আমাকে ছবিগুলো পাঠিয়েছিলে না, আহ, এই কাজ ওরিয়েন্টেডই ছবিগুলো ছিল না কিছু? যে কি ছবিগুলো? কিছু ওই মানে আহ, তোমার ওই মায়ের ছবি, ত্রিপুরা সুন্দরী মায়ের ছবি, আচ্ছা, আচ্ছা, তারপরে হ্যাঁ, করটির ছবি ছিল এরকম। হ্যাঁ, তো এই কাজ ওরিয়েন্টেড মানে পুরো ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই করটিগুলো ওখানে ছিল? না, না, এগুলো না, এগুলো তো আমার পার্সোনাল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমি দর্শক বন্ধুদের মানে দেখার জন্য তুমি যা যা অনুমতি দেবে সেই অনুযায়ী আমি ছবি দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, যেইটুকু বলবে। হ্যাঁ, তুমি আমার অনুমতি আছে, তুমি ইচ্ছা করে দেখাতে পারো, অসুবিধা নেই আমার। একদম একদম, তুমি যেমন বলবে সেই অনুযায়ী করবো। তাহলে আপাতত শুভরাত্রি সবাই। তো কল রেকর্ডিংটা এখানেই স্টপ করছি। তবে অবশ্যই সবাই শুনবেন, অনবদ্য একটা ঘটনা, অনবদ্য একটা। যাই হোক, এখানে স্টপ করছি। যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।